এখন যেমন মানুষকে রক্ত দেয়া হয়, এখান থেকে কিন্তু ব্যাপারটা শুরু হয়নি। ব্যাপারটা শুরু হয়েছে মানুষের থেকে রক্ত বের করে নেওয়া। এটাকে ব্লাড লেটিং বা ফ্লেবোটমি বলে। 150-200 বছর আগে অব্দিও ব্লাড লেটিংই ছিল মূলত চিকিৎসা। জর্জ ওয়াশিংটন মারা গেল ব্লাড লেটিং করতে গিয়ে। ব্লাড ট্রান্সফিউশনটা শুরু হয়েছিল তখন কিন্তু মানুষের রক্ত মানুষকে দেওয়া হয়নি, তখন বিভিন্ন পশুর রক্ত দেওয়া হয়েছে। মানে এটা 16th সেঞ্চুরির সময়। কারণ সেই সময় মনে করা যে মানুষের রক্ত মানুষকে দেবে, এটা একটা এরকম একটা হিংস্র ভাবনা এলো কি করে তোমাদের মাথা? তো এই অ্যালেক্সিস ক্যারেল, যে উনি দুটো আর্টারি বা দুটো ভেন জোড়ার, একদম ছোট ছোট সরু সরু, তো এদেরকে জোড়ার স্টিচিং এর একটা পদ্ধতি বের করেছিলেন যেটাকে বলে অ্যানাস্টোমোসিস। তো তাকে এসে রাত্রিবেলা বললো যে আপনি কিছু একটা করে বাঁচান। তার আগে কোনোদিনও ব্লাড ট্রান্সফিউশন হয়নি কোনো মানুষ টু মানুষ। উনি তখন তার ওই ছেলেটার বাবা বা কাকা, তার আর্টারি এবং বাচ্চাটার ভেইন ছোট, সে দুটোকে সেলাই করে লাইভ ট্রান্সফিউশন হচ্ছে। কিন্তু ল্যান্ডস্টেইনার বলে এক ভদ্রলোক, যিনি অস্ট্রিয়ার, তিনি প্রথম বের করলেন যে রক্তের মধ্যে 3টে গ্রুপ আছে। টাকা পয়সার প্রয়োজন, তো রক্ত বিক্রি করছে ডোনার হিসেবে মানুষ। স্টুডেন্টরা পড়াশোনার খরচ চালানোর জন্য রক্ত বিক্রি করছে। তাতে কি হচ্ছে, যাদের ম্যানুয়াল লেবার, যারা হয়তো নেশা ভাঙ করে, যাদের হয়তো অসুখ আছে, তারাও গিয়ে বিক্রি করে দিচ্ছে, কাজে রক্তের কোয়ালিটি খারাপ হচ্ছে। তো রাশিয়াতে এই প্রথম শুরু হলো মৃতদেহের রক্ত ট্রান্সফার করা। এক মহিলা এক সময় তার সন্তানকে বলেন যে এটা হচ্ছে চার্লি চ্যাপলিনের সন্তান। চার্লি চ্যাপলিন বলেন না, এই সন্তান আমার হতে পারে না। সেটা নিয়ে কেস হয়, ব্লাড গ্রুপিং করে দেখা যায় যে অ্যাকচুয়ালি চার্লি চ্যাপলিনের সন্তান সেটা হতে পারে, কিন্তু তবুও কোর্ট রুলিং দেয় যে না, এটাই চার্লি চ্যাপলিনেরই সন্তান। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দিস পডকাস্ট। অ্যাকচুয়ালি পডকাস্টে আমরা যা করি, যদি প্রথমবার ক্লিক করে থাকেন, তাহলে আমরা প্রত্যেক দিন এক একটা এপিসোডে প্রেমাশিসের সঙ্গে এক একটা বই নিয়ে কথা বলি। প্রথম কথা একটা জিনিস বলে দিই, সেটা হলো অলরেডি মেম্বারশিপ নেওয়া শুরু করেছেন লোকজন। থ্যাংক ইউ ফর দ্যাট, সুপার থ্যাঙ্কস। যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে অনেকটা বেশি আপনারা পার্টিসিপেট করে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং সাপোর্ট করেছেন। আই হোপ এই সাপোর্টটা আরেকটু এক্সটেন্ড হোক, আরেকটু বাড়ুক। সো মেম্বারশিপটা নিয়ে নিতে পারেন চ্যানেলের, খুবই একটা নমিনাল অ্যামাউন্ট প্রতি মাসে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সুপার থ্যাঙ্কসের বাটনটা কিন্তু ইজ দেয়ার। সো ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্রিবিউট এনিথিং টুয়ার্ডস দিস ইনিশিয়েটিভ, প্লিজ ডু। প্রেমাশিস, তোর কিছু বলার আছে মেম্বারশিপ নিয়ে? হ্যাঁ, মানে মেম্বার হলে তো ভালোই লাগে যে আমাদের কমিউনিটিটা আর একটু বাড়ছে, আমাদের ভরসা, আমি আগেও বলেছি, ভরসা বাড়ে, সাহস বাড়ে। আর সুপার থ্যাঙ্কসটা তো কি হয়, আপনারা অনেকে লাইক করছেন, সেটা একটা যেমন রেকগনিশন, ভালো লাগা, অনেকে কমেন্ট করছেন ভালো ভালো, সেটা যেমন ভালো লাগা, অনেকে অন্য সোশ্যাল মিডিয়াতে কানেক্ট করার চেষ্টা করছেন, সেটা। সুপার থ্যাঙ্কসটাও একটা ভালো লাগা, কারণ একটা সাস্টেইন করার জায়গায় তো আমরা আছি, আসতে চাই, সেই সাস্টেনেন্সের জন্যে এটা প্রয়োজন। যদি ভালো লাগে তাহলেই করবেন, যদি ভালো না লাগে তাহলে করবেন না। যদি ভালো লাগে তাহলে পরে আমরা এক্সপেক্ট করব যে সেই ভালো লাগাটা আমাদের সাস্টেনেবিলিটির জন্যও একটুখানি কন্ট্রিবিউশন হবে। এবং সবচেয়ে বড় কথা, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, সেটা হলো আমরা জানি যে আমাদের গ্রোথটা উইল বি এ লিটল স্লো, আর আস্তে আস্তেই গ্রো করতে যায়। আমাদের একটা বিরাট তাড়াহুড়ো নয় 1 মিলিয়নে পৌঁছানোর। কিন্তু পয়েন্টটা হলো এই আস্তে আস্তে গ্রোথের জন্য কিন্তু আমাদের যে রেভিনিউ জেনারেশন, সেটাও একটুখানি কমই হবে। কারণ আমরা জানি যারা আপনারা আমাদের সঙ্গে আসছেন তারা কিন্তু খুব জেনুইন অডিয়েন্স, তাদের সত্যি বৈঠক ভালো লাগে। সো এই অডিয়েন্সটা আস্তে আস্তে গ্রো করবে, অবভিয়াসলি গ্রো করবে, আমরা জানি। সো এই কথাটুকু শেষ করে এবার আমরা আসি পডকাস্টের বিষয়। মানুষ যবে থেকে পৃথিবীতে নিজেকে আইডেন্টিফাই করেছে যে আমি মানুষ, সেই সময় থেকে অনেক কিছু নিয়ে প্রচুর জিজ্ঞাসা তৈরি হচ্ছে মানুষের ভেতরে। সেই জিজ্ঞাসাটা পৃথিবী নিয়ে হতে পারে, সেই জিজ্ঞাসাটা প্রকৃতি নিয়ে হতে পারে, বৃষ্টি কেন হয়, ভূমিকম্প কেন হয়, এইসব তো আছেই। বাট তার চেয়েও অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে মানুষের জিজ্ঞাসা বেশি তৈরি হচ্ছে, সেটা হলো আমার শরীরটা ঠিক কিভাবে কাজ করে, এবং এই যে শরীরের ভেতরে কি কি আছে এবং তাদের ফাংশন কি, তারা কি করছে, এই জিজ্ঞাসা থেকে কিন্তু আজকে অবধি আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু অনেকটা জানি অ্যাবাউট আওয়ার বডি। আমার ব্রেন কোথায়, আমার লিভার কোথায়, আমার প্যাঙ্ক্রিয়াস কোথায়, আমার হার্ট কোথায়, আমার শরীরে রক্ত চলাচল করে, এই পুরোটাই আমরা জানি আজকের দিনে। বাট প্রথম মানুষটার কথা ভাবুন, যে নিজের জীবন সম্পর্কে, শরীর সম্পর্কে কিচ্ছু জানতো না, এবং সে এটাও জানতো না যে তার শরীরের কোন অংশ থেকে কি ঘটছে তার জীবনে, সে জানতো না। তো এরকমই একটা জিজ্ঞাসা থেকে মানুষ রক্তের কথা জানতে চেষ্টা করেছে, এবং আজকের বিষয়টা হলো রক্ত নিয়ে। এই হলো বইটা, দেখুন। বইটার নাম ব্লাড, অবভিয়াসলি একদম ডিরেক্টলি ব্লাড, রক্ত। অ্যান এপিক হিস্ট্রি অফ মেডিসিন অ্যান্ড কমার্স,
এবার কমার্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ রক্তের সঙ্গে একটা বাণিজ্যের যোগাযোগ তৈরি হয়েছে কোনো একটা পয়েন্টে গিয়ে পৃথিবীতে, এবং তারপর সেই নিয়ে আমরা অনেক কিছু শুনতে পাই, বাণিজ্যিক দিকটা রক্তের। সো ডগলাস স্টারের লেখা একটি বই। সো আমার খুবই ইন্টারেস্টিং একটা টপিক, আমার মনে হয় অলরেডি ইট ইজ সাউন্ডিং এক্সাইটিং। আজকের আলোচনাটার মূল বিষয়টা তো রক্ত, কিন্তু রক্তের কি কি বিষয় নিয়ে আমরা কথা বলবো? হ্যাঁ, যে বইটা সেটা হচ্ছে রক্তকে নিয়ে মানুষ কত কি করেছে তার ইতিহাস। সেখানে আমরা জানতে পারবো যে এক সময়, এখন যেমন কেউ অসুস্থ হলে পরে রক্ত তাকে দেয়া হয়, সব রকম অসুস্থতা না, কিছু কিছু ক্ষেত্রে একটা সময় মনে হতো যে মানুষের না রক্ত বের করে দিতে হবে, তাহলে মানুষ ঠিক হবে। সেখান থেকে আজ পর্যন্ত কি করে এলাম যে এখন কারো প্রয়োজন পড়লে পরে সে ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত নিতে পারে। প্রচুর ওষুধ তৈরি হয়েছে। এর মাঝখানে যেটা বললি যে রক্ত নিয়ে ব্যবসা হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা ইম্পর্টেন্ট ভূমিকা আছে আজকে রক্ত নিয়ে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, এবং রক্ত নিয়ে এই যে আমরা রক্ত পাই আজকাল, কেউ অসুস্থ হয়ে গেলে পরে রক্তটা পাওয়া যায় বা রক্ত ডোনেট করা যায়, সেখানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা বিরাট ভূমিকা রয়েছে। অনেকে এটাও বলেন, বা এটা বললে অত্যুক্তি হবে না, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা এবং ব্রিটেন যে আর কি, তারা জেতার একটা অন্যতম কারণ হচ্ছে রক্তকে তারা ম্যানেজ করতে পেরেছিলেন, যেটা জার্মান বা জাপানিজরা করতে পারেননি। আচ্ছা, হ্যাঁ, তো আমরা এই গল্পগুলো দেখব। এক সময় ব্লাড ব্যাংকের বাইরে কেন জুয়োর ঠেক বসতো সেটা জানবো। জুয়া খেলা হতো? হ্যাঁ, বিভিন্ন দেশে রক্তের ব্যবসা কিভাবে হয়েছে সেটা জানবো। সায়েন্টিস্টরা কত কিছুর মধ্যে দিয়ে গেছেন সেটা জানবো। মহিলারা কি বিরাট ভূমিকা পালন করেছেন মানুষের আজকের আন্ডারস্ট্যান্ডিং, এবং এই যে ব্লাড ট্রান্সফিউশন হয় তাতে কি বিরাট ভূমিকা পালন করেছেন মহিলারা, বৈজ্ঞানিক হিসেবে, নার্স হিসেবে বা স্বেচ্ছাসেবী হিসেবে, সেটা জানবো। বেশ, তাহলে শুরু করে দিই। অনেক কিছু জানার আছে, বুঝে গেছি যে খুবই ইন্টারেস্টিং বিষয়টা। শুরু করে দিই। প্রথম আমরা কি নিয়ে, মানে বইটা কিভাবে এগিয়েছে? হ্যাঁ, বইটাতে আমরা আসবো, কিন্তু তার আগে আমার মনে হয় যে রক্ত নিয়ে আমাদের যে ইমোশন, সেগুলো একটুখানি আমরা যদি ভাবি তাহলে পরে কেন রক্ত নিয়ে কথা বলা উচিত সেটা একটু বুঝতে পারবো। যে রক্ত বেসিক্যালি একেবারে প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে অতটা না জানলেও মানুষ রক্ত সম্বন্ধে জানতো, এবং সেখান থেকে এসছে যে রক্তের সম্পর্ক। একটা সময় মানুষ বুঝতে পারে যে আচ্ছা, বাবা মা এবং তার সন্তানের মধ্যে একটা কোনো কানেকশন আছে, যেটা আমরা ওই এখন জানি যে সেটা জেনেটিক কানেকশন, কিন্তু সেটাকে আগে রক্তের সম্পর্ক বলা হতো, এখনো বলা হয়। রক্ত নিয়ে কমিউনিটি ফিলিং আছে। একটা সময় গেছে যেটা আমরা দেখব যে সাদা রক্ত, মানে সাদা চামড়ার মানুষের রক্ত আর কালো চামড়ার মানুষের রক্তকে আলাদা করে রাখা হতো এবং ট্যাগ করা হতো, কারণ একটা কমিউনিটি অন্য কমিউনিটির রক্ত নিতে অস্বীকার করতেন, এবং তাদের ধারণা ছিল যে ওই রক্তটাই ওদেরকে রিপ্রেজেন্ট করে। রাইট, সেটা। আর রক্তের মধ্যে কি, রক্ত আমাদের অনেক সিক্রেট জানে। তুই কাল রাতে কি খেয়েছিস, তুই পার্টি করেছিস কিনা, সেখানে কি একটু মদ্যপান হয়েছে কিনা, নাকি তার সাথে অন্য কিছু অনুযোগ ছিল, সেটা রক্ত জানে। রক্ত জানে যে আমার কোনো অসুখ হচ্ছে কিনা বা কোনো অসুখের সম্ভাবনা আছে কিনা, সেটা সবার আগে আমাকে রক্ত বলে দেয়। ব্লাড টেস্ট করে আমরা জানতে পারি। আমাদের জীবনযাত্রা আমরা ঠিকভাবে পালন করছি কিনা সেটা রক্ত বলে দেয়। আমি কোনো খেলায় খেলতে যাচ্ছি, সেখানে রক্তের জোরটা ইম্পর্টেন্ট। এবং আরেকটা রক্তের এরকমই ভাবে ইউজ করা হয়, সেটা হলো দেশের জন্য রক্তপাত করেছেন। রক্তের সাথে বীরত্বের একটা, মানে রক্তপাতকেও আমরা ইতিহাসে বিভিন্ন সময় দেশের জন্য রক্ত দেওয়াটাকে, যেমন রক্তপাত করাটাকে যেমন বীরত্বের সাথে যুক্ত করা হয়েছে, তেমনি আবার একটা অপরাধ, তার সাথেও রক্তপাত রয়েছে। রক্ত দেখলে মানুষের ভয় লাগে। একদম। একটা মানুষের রক্ত অন্য মানুষের কাছে গেলে পরে যেমন তার জীবন বাঁচতে পারে, তেমনি একটা সময় আমরা দেখলাম যে এই ব্লাড ট্রান্সফিউশন করেই বিভিন্ন রকম অসুখ হয়ে যাচ্ছে, যেমন হেপাটাইটিস, যেমন এইডস। কারণ যদি আমার রক্তে কোনো অসুস্থতা থাকে, সেটা অন্যের রক্তেও চলে যাবে। তো এই সমস্ত কিছু রক্ত নিয়ে চলেছে আর কি, রয়েছে। আর একটা
যেটা খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয় অ্যাড্রেস করা দরকার, সেটা হচ্ছে আচ্ছা এই এই যে রক্তের ফিলসফিটা আর কি, এই বইটা যেটা অরুণাভ দেখালো সেটা হচ্ছে রক্তের ইতিহাসটা নিয়ে। আর এই আরেকটা বই আমি রেকমেন্ড করবো যদি পড়তে চান আপনারা, লরেন্স হিলের লেখা, এটার নামও ব্লাড। এটা হচ্ছে রক্তের ফিলসফিটা নিয়ে, যে রক্ত নিয়ে আমাদের কত রকম ভাবনা। তো সেটা যেহেতু এই মূল বিষয় নয়, আমি একটু হালকা করে সামারাইজ করলাম। কিন্তু একটা জিনিস যেটা নিয়ে রক্ত নিয়ে খুব সমস্ত ধর্মের সমস্ত গোড়ামির পেছনে রয়েছে, সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন। কোনো ধর্ম নেই পৃথিবীতে যেটাতে মেনস্ট্রুয়েটিং উমেন, মানে মহিলাদের যে রক্তস্রাব হয় মাসিকে একবার, সেটাকে নিয়ে মানে সেটার জন্য মহিলার অপবিত্র, সেটার জন্য মহিলারা অনেক কিছু করতে পারেন না, এটা সমস্ত ধর্মে রয়েছে। সেটাকে জাস্টিফাই করার আজকের দিনে প্রচুর চেষ্টা চলছে, একটা সময় সেটার প্রয়োজনও মানুষ বোধ করতেন না। সেটা ইহুদি ধর্মেও আছে, সেটা খ্রিশ্চানিটিতেও আছে, সেটা ইসলামে আছে, সেটা হিন্দু ধর্মে আছে। সমস্ত ধর্মে মহিলাদেরকে অপাংক্তেয় করে রাখার, বিশেষত যখন তারা মেনস্ট্রুয়েটিং, সেটার একটা জায়গা রয়েছে। তো এটার এই বইটাতে একটা খুব ইন্টারেস্টিং রেফারেন্স আছে, আমি সেটা দিয়ে তারপরে ঢুকতে চাই। গ্লোরিয়া স্টেনেম একটা লেখা লিখেছিলেন যে আউটরেজিয়াস অ্যাক্টস অ্যান্ড এভরিডে রেবেলিয়ন্স। সেখানে উনি বলেছেন আচ্ছা হাইপোথেটিক্যালি যদি ধরা যাক যে মহিলারা নয় পুরুষরা প্রতি মাসে রক্তস্রাব হয় তাদের, তাহলে ইতিহাসে কিভাবে এটাকে দেখা হতো মেনস্ট্রুয়েশনকে? তাহলে পরে প্রাথমিকভাবেই যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ, তারা বলতো যে মহিলারা সৈন্য হতে পারবে না কখনো, যে কোনোদিনও রক্তপাত করেই নি সে কোনোদিনও রক্তপাত করতে পারবে? আমাদের তো অভ্যাস আছে, আমরা প্রতি মাসে রক্তপাত করছি, কাজেই রক্তপাত করতে হয় কি করে এটা আমাদের থেকে জানা উচিত। ইউ হ্যাভ টু গিভ ব্লাড টু টেক ব্লাড, এই সমস্ত তৈরি হতো এক সময়। এবং ধর্মের যারা লোক তারা বলতেন যে দেখো শরীরে তো অনেক অপবিত্র জিনিস হচ্ছে, অনেক কাজ করছি, সেই পাপটা প্রতি মাসে আমাদের রক্তে বেরিয়ে যায়। মহিলাদের তো যা তারা করছেন সেটা তো আর শরীরেই থেকে যাচ্ছে। ঠিক মানে হাইপোথেটিক্যালি এনিথিং উড হ্যাভ বিন। তো যদি আমাদের ছেলেদের যদি এই জিনিসটা হতো তাহলে আমরা এভাবে ব্যাখ্যা করতাম, কিন্তু যেহেতু ওটা মহিলাদের সাথে হয় তাই ওটাকে অপবিত্র করা হয়েছে। তো এই সমস্ত ফিলোসফিক্যাল ভাবনা দরকার আর কি রক্ত নিয়ে। বইটাতে আমি একদম সিকোয়েন্সিয়ালি যাচ্ছি না, কারণ কিছু জিনিস বোঝানোর সুবিধা, আমার বোঝানোর সুবিধের জন্য প্রথমেই যেটা বলছিলাম যে এখন যেমন মানুষকে রক্ত দেয়া হয়, এখান থেকে কিন্তু ব্যাপারটা শুরু হয়নি। ব্যাপারটা শুরু হয়েছে মানুষের থেকে রক্ত বের করে নেওয়া। হ্যাঁ, অনেক জায়গায় এরকম জিনিস শোনা যায় যে বদ রক্ত বেরিয়ে যাক। হ্যাঁ, এটাকে ব্লাড লেটিং বা ফ্লেবোটমি বলে। এটা ইজিপ্টে দেখা গেছে, ইজিপ্টের ওই মেমফিসের ওখানে যে সমস্ত ছবি টবি পাওয়া গেছে সেখানেও দেখা গেছে যে একসময় রক্ত বের করে দেওয়া হতো। প্রায় 2500 মানে 2500 BC বা তারও আগের থেকে এই রক্ত বের করে দেওয়ার প্রচলনটা ছিল। এবং এটা একটা প্রামাণিকতা পায় হিপোক্রেটিস, যাকে মডার্ন মেডিকেল সায়েন্সের জনক বলা হয়। তিনি একটা থিওরি বের করেছিলেন। তখন তো এত মানে মানুষকে কেটে ছিঁড়ে সমস্ত সিস্টেম আলাদা ইত্যাদি তো ধরা হতো না, আর তখন ওই মাইক্রোবস কিছু জানা যেত না। তো তখন উনি বের করেছিলেন যে আমাদের সিস্টেমটা পুরো, যেটার আয়ুর্বেদেও একটা ধরন আছে যে এবার আয়ুর্বেদ থেকেই ওখানে গেছে না ওখান থেকে আয়ুর্বেদে এসছে, সেটার বিতর্কে আমি যাচ্ছি না, দুটো সব বলা হয়। কিন্তু উনি বলতেন যে মানুষের পুরো শরীরটা 4টা সিস্টেম আছে। একটা হচ্ছে পিত্ত, একটা হচ্ছে কফ, একটা হচ্ছে হলুদ পিত্ত, একটা হচ্ছে কালো পিত্ত, একটা কফ, আর একটা হচ্ছে রক্ত। তো এবার মানুষকে যদি সুস্থ করতে হয় তাহলে সুস্থ থাকতে হয় তাহলে এগুলোর ব্যালেন্স দরকার। তো সেখানে অনেক সময় রক্ত বেশি হয়ে যায় শরীরে। আচ্ছা, তো কাজেই রক্তটা বের করে দিতে হবে শরীর থেকে। আচ্ছা, এই ধারণাটা তো অ্যারিস্টটলের সময়ও এই ঘটনাটা ছিল কিন্তু। এবং রক্ত বের করে দেওয়ার আমার মনে হয় যে সম্ভবত ভারতবর্ষেও ছিল, কারণ হচ্ছে যে ধন্বন্তরী
যে ভারতবর্ষে মেডিকেলের দেবতা বা ওই ধরনের ধরা হয় আর কি, ঋষি বা মেইন জনকই ধরতে পারি, তার যে মূর্তি বা তার যে ছবি, তাতে একটা হাতে একটা পাত্রের মধ্যে প্রচুর জোক রয়েছে, জোক ইউজ করা হতো, জোক ইউজ করা হতো কি এখনো ইউজ করা হয় কিছু কিছু হ্যাঁ, জায়গায়, রক্ত বের করে দেয়। জোকের এখনকার ব্যবহারটা একটু পাল্টেছে, কিন্তু একটা সময় জোকই ব্যবহার করা হতো। একটা সময় যারা ডাক্তার তারা প্রেসক্রিপশন লিখতেন যে এর কতক্ষণ কটা জোক এদের শরীরের কোথায় লাগাতে হবে, তাহলে ওই রক্তগুলো বেরিয়ে যাবে। তাছাড়াও এমনি বিভিন্ন রকম অস্ত্র বেরিয়েছিল, অস্ত্র বলতে মানে ইনস্ট্রুমেন্ট বেরিয়েছে যে কিভাবে রক্ত কোথা থেকে বের করতে হবে, ডান কনুই থেকে বের করে দিতে হবে, হ্যাঁ, কোথা থেকে রক্ত বের করতে, কতটা রক্ত বেরোলে পরে এই অসুখটা ঠিক হয়ে যাবে। প্রপার চিকিৎসা শাস্ত্রই তৈরি হয়ে গেছিল। প্রপার চিকিৎসা শাস্ত্র মানে এটা এই মানে 150 বছর আগেও ছিল, 150-200 বছর আগে অব্দিও ব্লাড লেটিংই ছিল মূলত চিকিৎসার পদ্ধতি। ওদিকে ছিল গ্রিসে ছিল মার্কাস অরেলিয়াস যে আছেন, সেখানে গ্ল্যাডিয়েটারদের চিকিৎসক গ্যালেন বলেছিলেন। গ্যালেন প্রচণ্ডভাবে বলতেন যে মানুষের ঠিক হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে রক্ত বের করে দিতে হবে, বদ রক্ত বেরিয়ে যাক এভাবে। এবং এখানে একটা ইন্টারেস্টিং যে এই বদ রক্ত বেরিয়ে যাক ব্যাপারটা কিন্তু পরে ক্রিশ্চিয়ানিটি যখন এলো তখন ধর্মের ওরাও নিয়ে নিল ব্যাপারটাকে, যে যারা যারা পাদ্রী আর কি, সেই অর্থে মঙ্ক, তাদেরকে রক্ত বের করে দিতে হবে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একবার করে, তাদের পাপ বেরিয়ে যাবে, পাপ বেরিয়ে যাবে, তারা অনেক শান্ত হয়ে যাবে। খুব ভালো কথা। হ্যাঁ, স্কটল্যান্ডের একটা মিশনারিতে খনন করে দেখা গেছে প্রায় একটা লেয়ার মাটিতে রয়েছে, সে পুরোটা যদি মাপা যায় তা প্লাস 3 লক্ষ লিটার রক্ত মানে বের করে দেওয়া হয়েছিল, তারপরে তো মাটিতে গিয়ে তো স্টে করেছে। তো এখন খনন করে দেখা গেছে যে ওই মাটির একটা স্তর হচ্ছে রক্তের স্তর, 3 লক্ষ লিটার ক্রিস্টালাইজ হয়ে গিয়ে, হ্যাঁ ওটা ওরকম। তারপরে পারস্য দেশে গেছে, সেখানে সব অস্ত্র বেরোচ্ছে। এবং এই যে গুটেনবার্গ প্রথম প্রিন্টিং বের করলেন, প্রথম তো বাইবেল প্রিন্ট হলো, তারপর যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে ব্লাড লেটিং এর ক্যালেন্ডার, অ্যাস্ট্রোলজির সাথে মিলিয়ে কখন রক্তপাত করলে পরে ঠিক হবে সেটা একটা ক্যালেন্ডার আসতো। ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস টু বি প্রিন্টেড ইন দ্য ওয়ার্ল্ড। আমার বক্তব্যটা হলো যে এরা কি করে ডিসাইড করতো, এটা কি করে ডিসাইড করতো যে কতটা রক্ত বের করতে হবে? না মানে কি করে ডিসাইড করতো যে এই যে অ্যাস্ট্রোলজির সঙ্গে ধর্মের সঙ্গে এটা মিলিয়ে এরা এত কনফিডেন্টলি বলতে পারতো কি করে? কারণ যতক্ষণ পর্যন্ত লুই পাস্তুর, রবার্ট কক এরা এই জার্ম থিওরি বের করেননি। জার্ম থিওরি মানে হচ্ছে যে একটা বাইরের থেকে ব্যাকটেরিয়া বা ভাইরাস এগুলো এসে অসুখটা হয়। হ্যাঁ, যেটা আমরা আমাদের একটা এপিসোড সার্থকের সঙ্গে করেছিলাম, যেখানে একটা ঘটনার কথা বলা হয়েছিল যে আগে প্রেগনেন্ট মানে যে কোনো অপারেশনের পর রক্ত মাখা যে দস্তানা, দ্যাট ওয়াজ এ প্রাইড। হ্যাঁ 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 হ্যাঁ, যে এবং সেটা ধোয়া হতো না, না ধুয়ে অন্য কাজ করা হতো, কারণ এই কনসেপ্টটাই ছিল না যে ওখান থেকে জিনিস ছড়াতে পারে। হ্যাঁ, তো জার্ম থিওরি ছিল না। তো জার্ম থিওরি না থাকার সময় যেটা ছিল সেটা হচ্ছে হিউমার থিওরি। এই 4টে জিনিসের ব্যালেন্স। তো 4টে জিনিসের ব্যালেন্স করবে কি করে? বমি করানো হতো মানুষকে, ডায়রিয়ার জন্য ওষুধ দেওয়া, জোলাপ দেওয়া হতো। ওকে, এইভাবে ব্যাপারটাকে, হ্যাঁ, এবং ব্লাড লেটিং করানো হতো। তার মানে ব্লাড লেটিং ওয়াজ এ প্রপার কনসেপ্ট, একদমই প্রপার কনসেপ্ট ছিল। একটা সময় পোপ বললেন যে না, এই নিজে নিজে পাদ্রীরা রক্ত বের করতে পারবে না, এটা ঠিক মানে হিংসা হয়ে যাচ্ছে, তো ওটা একটা নিজের সাথেই হোক। তো কারা করবে? তখন অ্যানাটমি কিন্তু ব্যান্ড, ফিজিশিয়ানরা সমাজের উচ্চতলার লোক, তারা কাটাছেঁড়া করেন না, তারা এই মানে প্রেসক্রিপশন লেখেন কতটা রক্ত বেরোতে হবে, জোলাপ দিলেন হয়তো, এই সমস্ত। তাহলে রক্তটা বের করে দেবে কে? তখন বেরোলো যে যারা চুল কাটে, বারবার নাপিত যাদের বলি, তারা করবে এই কাজটা, কারণ তারা তো খুঁট টুট নিয়ে কাজ করছে। তো সেই থেকে একটা নতুন শ্রেণী তৈরি হলো যাদেরকে বলা হতো বারবার সার্জন। আজকের দিনে সার্জারির উদ্ভবটা কিন্তু এদের থেকে। এবং যারা দেখেছেন হয়তো, আমাদের দেশে খুব একটা নেই, কিন্তু বারবারদের সেলুনের একটা সিম্বল আছে, একটা রড যেখানে লাল সাদা এমনি এর মতো বর্ডার মানে স্ট্রাইপস আছে, সেই স্ট্রাইপটা ওখান থেকে এসছে। কারণ ওরা বসতেন, একটা রড ছিল, বারবার পিলার ছিল, ওই পিলারটা ধরতেন, তারপরে ব্লাড লেটিং হতো। তো ওই পিলারটাতে রক্ত পড়ছে এবং সাদাটা হচ্ছে ব্যান্ডেজ। তো সেলনের যে সিম্বল, যেটাতে যে লাল সাদাটা, সেটা এসছে এই ব্লাড লেটিং এর কনসেপ্ট থেকে।
এবং ফ্রান্সে এক ভদ্রলোক ছিলেন, এটা 1645-এর কথা, যে ফ্রান্সে প্যাটিন বলে একজন ছিলেন, তিনি খুব আবার জনপ্রিয় করেছিলেন ব্লাড লেটিংকে বের করার ক্ষেত্রে। কিন্তু তারপর আবার আমেরিকাতেও বেঞ্জামিন রাশ, মানে যিনি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের বন্ধু ছিলেন এবং প্রচণ্ড পরোপকারী একজন ডাক্তার, কারণ এটা আমরা ভাবছি যে কোয়াকরা করে, তা নয়, কিন্তু একেবারে মেইন স্ট্রিম মেডিসিনে এটা চলছে। কিন্তু তখন কি মেডিসিন তৈরি হয়ে গেছে, মানে মেডিসিন ইউজ করা শুরু হয়ে গেছে? এটা কোন সময়ের কথা? 1645, 1700, 17th সেঞ্চুরি অবধি তো এটাই চলছে। তখন একটা নিজের মতো করে একটা চিকিৎসা শাস্ত্র তৈরি হয়েছে এবং সেটাতে ব্লাড সম্পর্কের আইডিয়াটা ইজ অল অ্যাবাউট লেটিং ব্লাড। এবং সেই সময় ওই যেটা বলছিলি আর কি, যে সে সময় কনসেপ্ট ছিল যে তোমাকে যদি সুস্থ হতে হয় তাহলে কষ্ট করতে হবে, হিরোইক মেডিসিন। আচ্ছা, হ্যাঁ, শরীরে তোমার জ্বালা পোড়া উঠে গেছে, তোমাকে এবার মানে সর্ষে পাউডার লাগিয়ে দেওয়া হতো। এই যে তোমার মধ্যে একটা প্রচণ্ড জ্বলন পীড়ন হচ্ছে, এই যে রক্ত বেরিয়ে যাচ্ছে তোমার শরীর থেকে, ওই যেটা বলে যে ওটাকে প্রাইড ধরা হতো যে রক্ত লেগে রয়েছে, তো হিরোইক ব্যাপার ছিল আর কি। যে চিকিৎসা করাটা সবাই চিকিৎসা করে সুস্থ হতে পারে না, তার জন্য তোমাকে শারীরিকভাবে ইয়ে থাকতে হবে। বেশ, তারপর এখানে সব জায়গায় এটা চলছে, তখন সব জায়গায় চলছে। আমেরিকাতে ওই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের বন্ধু ভাবতে পারিস, মানে একবারে প্রেসিডেন্টের কাছের লোক, তিনি দারুণ জনপ্রিয়। তিনি বলছেন যে ব্লাড লেটিং এর মতো আর কোনো চিকিৎসা নেই, বেস্ট চিকিৎসা পদ্ধতি হচ্ছে ব্লাড লেটিং। এবং এটা সবাই বিশ্বাস করছেন, এত বড় একজন ডাক্তার যখন বলছে। জর্জ ওয়াশিংটন মারা গেলেন ব্লাড লেটিং করতে গিয়ে। মানে উনি অসুস্থ হয়ে পড়লেন, উনিও তো এই বিশ্বাসেই আছেন, তো উনি বললেন যে আমার রক্ত বের করো, তো ব্লাড লেটিং হচ্ছে। একটা সময় ওনার ডাক্তার যে ছিল, এক মেয়ে আর কি, তিনি এই বেঞ্জামিন রাশেরই ছাত্রী, তিনি বললেন যে বেশি রক্ত বেরিয়ে যাচ্ছে, কিন্তু কারণ বেঞ্জামিন রাশ ভাবতেন যে মানুষের শরীরে নাকি 25 পাউন্ড রক্ত আছে, আসলে নেই, আসলে তো 9 পয়েন্ট। তো বেঞ্জামিনরা তখন তো অ্যানাটমি অতটা নয়, তখন ওরা ভাবতেন যে 25 পাউন্ড রক্ত আছে, 25 হ্যাঁ ওরকম আছে। তো জর্জ ওয়াশিংটন বলছেন না, আরও বের করে দাও আমার রক্ত, না হলে আমি সুস্থ হব না। করতে করতে মরেই গেলেন ভদ্রলোক, রক্ত বেরিয়ে মারা গেল। হ্যাঁ, মানে আর কিভাবে হবে আর কি। আচ্ছা, তো তারপর থেকে তারপরে ওই জার্ম থিওরি এলো। এই ঘটনাটা ইম্প্যাক্ট করেনি কোনোভাবে? হ্যাঁ, তখন থেকেই 1830 সময়ে, হ্যাঁ, তারপরে চলেছে ব্লাড লেটিং, বহুদিন চলেছে। দুটো জিনিস এটাকে চেঞ্জ করলো। একটা হচ্ছে টাইফয়েডের বা টাইফাস ফিভার যেটাকে বলে আর কি, টাইফয়েড না, টাইফাস ফিভারের একটা দেখা গেল বিভিন্ন জায়গায়, মূলত ব্রিটেনে। সেখানে ব্লাড লেটিং করতে গিয়ে দেখা গেল যে ঘটনাটা কি হতো, যখন তোর শরীর থেকে কিছুটা রক্ত বেরিয়ে যাচ্ছে, শরীরের নিজস্ব একটা প্রতিরোধ ক্ষমতা আছে, সেই প্রতিরোধ ক্ষমতাটা তখন জাগরিত হয়ে যায়, তার জন্য অন্যান্য অসুখ অনেক সময় ঠিক হয়ে যাচ্ছে। তো সেটাতে লোকে ভাবতো যে এটাই। টাইফাসের ক্ষেত্রে দেখা গেল যে না, রক্ত বের করে দিলে সে আরো দুর্বল হয়ে মরে যাচ্ছে। আচ্ছা, এটা একটা। আর জর্জ ওয়াশিংটন মারা গেলেন, কেউ বলেন নেপোলিয়নের ক্ষেত্রেও একই ঘটনা, রক্তপাত হয়ে মারা গেছে। রক্তপাত মানে যুদ্ধে নয়, রক্ত চিকিৎসা করতে গিয়ে। এবং তারপরে এই 1830 সময়ে ওই রবার্ট কক, লুই পাস্চুর, তারপরে আরো এরা বের করলেন যে না, জার্ম থিওরি ব্যাপারটা এরকম, ওই হিউমার থিওরিটা তারপরে চলে গেল, জার্ম থিওরি এলো যে না, ওভাবে হয় না। তখন থেকে ব্লাড লেটিংটা বন্ধ, কিন্তু একেবারে বন্ধ কিন্তু আজ পর্যন্ত হয়নি। এখনো বিভিন্ন চোরাগুপ্তা, এই যে অল্টারনেটিভ মেডিসিন হয় যে, সেখানে জোকের ব্যবহার হয়, সেখানে ব্লাড লেটিং, মূলত জোক টোক দিয়ে ব্লাড লেটিং করানো হয়। এবং এখনও শুনবি যে এই যে ব্লাড ডোনেশনের জন্য বলা হয়, যেখানে অনেকে বলে যে রক্ত না দেয়া ভালো, রক্ত দেয়া ভালো কনসেপ্টটা শুধু সোশিওলজিক্যাল নয়, যে রক্ত শরীর থেকে কিছুটা বেরিয়ে যাওয়া ভালো, তাহলে নতুন রক্ত আসবে। ভুল কনসেপ্ট, মানে একেবারেই ভুলভাল কনসেপ্ট আর কি। কিন্তু এটা এখনো অনেকে বিশ্বাস করেন, এখনো অনেকে বিশ্বাস করেন। মানে আমি যখন রক্তদান করা শুরু করি, আমাকে অনেকে বলেছেন যে এটা খুব ভালো, এটা করে যায়, এটা তো শরীর সুস্থ থাকবে, অনেকদিন বেঁচে থাকবি, এসব বলেছে। হ্যাঁ, কিন্তু আসল কথাটা হচ্ছে যে আমাদের যে রক্তের মধ্যে রেড ব্লাড কর্পাসেল, আরবিসি যেটা, সেটা 120 দিন পর রিপ্লেনিশ হয়। হোয়াইট ব্লাড আরও তাড়াতাড়ি হয়, আর যেটা প্লাজমা, যেটা মূল ভলিউম, সেটা কয়েক ঘন্টার মধ্যে হয়ে যায়। তো পুরনো রক্ত বেরিয়ে যাওয়ার জন্য শরীর অলরেডি তৈরি রয়েছে, নতুন রক্ত আমরা প্রতি ঘন্টা এমনিতেই পাই, যেটার জন্য রক্ত ভুল। হ্যাঁ, এবারে ভুলভাল কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট, মানে ব্লাড ট্রান্সফিউশনের পুরো ইতিহাসটাতে ঢোকার আগে, ব্লাড ট্রান্সফিউশনটা শুরু হয়েছিল যখন
তখন কিন্তু মানুষের রক্ত মানুষকে দেওয়া হয়নি, হুম তখন বিভিন্ন পশুর রক্ত দেওয়া হয়েছে, মানে এটা এটা 16th সেঞ্চুরির সময় আর এই কি। ব্যাপারটা শুনেছিলাম। হ্যাঁ, তখন বলে হচ্ছে আচ্ছা একটা মানুষ যদি খুব ধর উত্তেজিত, খুব রাগ, মানে ওই যাকে প্যারানয়েড বলে, হুম প্যারানয়েড মানুষ, তাকে বাছুরের রক্ত দিয়ে দাও, বাছুর তো শান্ত, তাহলে সেও শান্ত হয়ে যাবে। বা কেউ একেবারেই দুর্বল, কিছু করতে পারছে না, তাকে ঘোড়ার রক্ত দাও, তাহলে তার মধ্যে বল ফিরে আসবে। এটাও চলেছে হুম মূলত ফ্রান্সে। এটা শুরু হয়েছিল বেশ কিছুদিন, প্রায় 100 বছর মতো এটা চলেছে। আচ্ছা, হ্যাঁ 100 বছর এটা চলেছে? 100 বছর এটা চলেছে। যে এবং তাতে মানুষ অ্যাকসেপ্ট করে নিয়েছিল সেই রক্তগুলোকে শরীরে? শরীরে না, শরীর তো কখনো অ্যাকসেপ্ট করবে না। হুম যখনই দেয়া হতো রক্ত তাদেরকে, অন্য পশুর পুরো রক্তটা তো দেওয়া হতো না, কিছুটা, তখন প্রাথমিকভাবে অ্যান্টিবডিজ জেনারেট হবে শরীরে, হুম যে একটা বাইরের ফরেন পার্টিকেল এলে পরে রক্তের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে একটা অ্যান্টিবডি বেরোয়। হুম তো অ্যান্টিবডি বেরোতো, সেই অ্যান্টিবডিতে কিছু কিছু জিনিস এফেক্ট হতো। যেমন একটা খুব ইম্পর্ট্যান্ট ইন্টারেস্টিং ঘটনা হয়েছিল, অ্যান্টনি বলে একজনের, ফ্রান্সেই, তাকে, সে প্যারানয়েড একটু, মানে যাকে সেই অর্থে পাগলাটে ধরনের বলে আর কি। তো আসলে তার হয়েছিল, পরে দেখা গেছে সবাই মনে করে যে আসলে তার হয়েছিল সিফিলিস। সিফিলিস সে সময়ের একটা খুব কমন অসুখ ছিল আর কি। আচ্ছা, হ্যাঁ। তো সিফিলিসে মানুষের নার্ভ সিস্টেম এবং ব্রেনে ইম্প্যাক্ট করে, এবং সিফিলিসের যে ব্যাকটেরিয়ার জন্য হয় সেটা হিট, গরমে সেটা নষ্ট হয় খানিকটা। আচ্ছা, এটা হচ্ছে বিজ্ঞান। তো এই অ্যান্টনিকে ধরে তাকে বাছুরের রক্ত দিয়ে দেওয়া হলো, যে প্যারানয়েডকে বাছুরের রক্ত দিয়ে দাও। যেই দেওয়া হলো তার মধ্যে একটা কাঁপুনি ধরে গেল, তার জ্বর এসে গেল, কারণ ওই অ্যান্টিবডি তৈরি হচ্ছে। জ্বর আসতো, জ্বর আসাতে শরীর গরম, তাতে সিফিলিসের জীবাণু মারা যেত, এবং সেই জন্য সে কিছুদিন যাবৎ মনে হতো যে ঠিক আছে। ও কিন্তু ফাইনালি সে সুস্থ হয়ে ওঠেনি। কখন হবে নাকি, মানে এটা তো সম্ভব নয়। হুম তারপর এই যে ডাক্তার দিতেন ডেনিস বলে, তার এগেনস্টে কেসও করে তার ওয়াইফ। একবার এরকম, মানে একবার হয়েছে কিছু ঠিক হয়ে গেছে বলে, ও তাহলে তো বাছুরের রক্ত দিলেই মানুষ ঠিক হয়ে যাচ্ছে, অ্যান্টনি ঠিক হচ্ছে অ্যাটলিস্ট। আবার একবার হয়েছে, রিল্যাপস করেছে, তখন ওকে বলছে ডেনিসকে যে রক্ত দাও। তিনি একবার দিয়েছেন, তারপর বলছে না এখনও পুরো ঠিক হচ্ছে না, আরও দাও। তখন ডেনিস বলেছেন যে না, দেবো না। তো মারা গেছে ভদ্রলোক। তখন তার ওয়াইফ, যে স্ত্রী ছিলেন, তিনি কেস করলেন যে ও চিকিৎসা করতে অস্বীকার করেছে, আর বাছুরের রক্ত দেয়নি। ও বাবা, এইসবও হয়েছে। এই সমস্ত হয়ে টয়ে তারপর একটা সময় ওই এটা কিন্তু মানে 17th সেঞ্চুরির ঘটনা। 17th সেঞ্চুরির পরে তারপর ব্যাপারটা ধীরে ধীরে ঠিক হয়ে এলো আর কি। যে ঠিক হয়ে এলো মানে কিভাবে, মানে তাহলে তো এটার সঙ্গে এই যে মেডিসিনের যে ইতিহাস বা ডাক্তারির যে ইতিহাস বা চিকিৎসা শাস্ত্রের যে ইতিহাস, তাতে তো কোনো একটা নিশ্চয়ই সিগনিফিকেন্ট ইভেন্ট আছে, যে ইভেন্টের জন্য এই জিনিসটা তৈরি হলো, বা নাকি এটা কিউমুলেটিভ ভাবে হচ্ছে? ধীরে 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 এটা হয়েছে আর কি। ওকে, ধীরে ধীরে হতে হতে গেছে। কারণ সেই সময় মনে করো যে মানুষের রক্ত মানুষকে দেবে, এটা একটা এরকম একটা হিংস্র ভাবনা এলো কি করে তোমাদের মাথায়? পশু পাখির রক্ত যেমন, কি হচ্ছে, পশু পাখির তো মাংস খাচ্ছি, তো তার রক্তটাও তো খেতে পারি, এরকম ভাবে আর কি। হ্যাঁ, কিন্তু বুঝেছি, মানে কনসেপ্টটাই গুলিয়েছিল। 19বিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীতে এসে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হলো, যখন বিজ্ঞানের অগ্রগতি হলো। প্রথমত জার্ম থিওরি, তারপরে এবার ব্লাড ট্রান্সফিউশনের কনসেপ্টটা, যে মানুষ থেকে মানুষের রক্ত দেওয়া যায়, এই কনসেপ্টটাতে কিছুতেই মানুষ মানতে পারছে না। সেখানে এক ভদ্রলোক, একেবারে আমি বিংশ শতাব্দীতে চলে আসছি, অ্যালেক্সিস ক্যারেল বলে, যিনি নোবেলও পেয়েছিলেন পরে, তিনি তার রাত্রিবেলা একজন এসে তাকে বলছেন যে দেখুন, একটা মা আর কি সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু তারও রক্তপাত হয়েছে প্রচুর, আর বাচ্চাটা হচ্ছে ব্লু, মানে বাচ্চাটার মধ্যে রক্ত শূন্যতা দেখা যাচ্ছে, কিছু একটা করুন। তো অ্যালেক্সিস ক্যারেল ছিলেন, সার্জন ছিলেন বেসিক্যালি। তো এই অ্যালেক্সিস ক্যারেল, যে উনি দুটো আর্টারি বা দুটো ভেন জোড়ার, একদম ছোট ছোট সরু সরু, তো এদেরকে জোড়ার স্টিচিংয়ের একটা পদ্ধতি বের করেছিলেন, যেটাকে বলে অ্যানাস্টোমোসিস। তো তাকে এসে রাত্রিবেলা বললো যে আপনি কিছু একটা করে বাঁচান বাচ্চাটাকে। তো উনি গেলেন। তার আগে কোনোদিনও ব্লাড ট্রান্সফিউশন হয়নি কোনো মানুষ টু মানুষ।
উনি তখন তার ওই ছেলেটার বাবা বা কাকা তার থেকে তার আর্টারি এবং বাচ্চাটার ভেইন ছোট, সে দুটোকে সেলাই করে লাইভ ট্রান্সফিউশন হচ্ছে কিন্তু। বাপরে, দ্যাটস এ হিউজ থিং তো, মানে ওই ভেন টু ভেন, হ্যাঁ আর্টারি টু ভেইন, মানে এত সরু জিনিসকে স্টিচ করে করা হতো প্রথমে ব্লাড উইদাউট মাইক্রোস্কোপ। হ্যাঁ হ্যাঁ, মাইক্রোসার্জারি শুরুই কিন্তু ওই অ্যালেক্সিস ক্যারল, যার জন্য উনি নোবেল পেয়েছিলেন পরে আর কি। মানে কিভাবে 1912-তে। রবীন্দ্রনাথ কবে নোবেল পেলেন? 1912-তেই কি? 1912 না 1913? যাই হোক 1912-তে অ্যালেক্সিস ক্যারল পেয়েছিলেন। আমরা বুঝতে পারবো, এই জন্য রেফারেন্স দিলাম যে একদিকে সাহিত্য টাহিত্য কোথায় এগোচ্ছে, আর আমরা রক্ত সম্বন্ধে তখনও কত কম জানি। হ্যাঁ এক্স্যাক্টলি। তো তার জন্য নোবেল পেয়েছিলেন উনি, যে ওই আর্টারি টু ভেইন, উনি মূলত সেলাইটার জন্য। তবে প্রথম ব্লাড ট্রান্সফিউশন ওখানে হয়। এবার ওটা ট্রান্সফিউজ হলো এবং ঠিক হয়ে গেল। হ্যাঁ অবভিয়াসলি বাচ্চাটা বড় হলো ঠিকঠাক। তখন এই ব্লাড ট্রান্সফিউশন ব্যাপারটা একেবারে মাইক্রোসার্জারি আর কি। ব্লাড ট্রান্সফিউশনের কনসেপ্টটাই হচ্ছে খুব ভালো, খুব বড় সার্জন হতে হবে, দারুণ অনেক কঠিন ব্যাপার। এবং এইটা তো একটা লাইভ হচ্ছে, তখন তো এত অ্যানেস্থেসিয়া হয়নি। তো ধীরে ধীরে যখন পপুলারও হচ্ছে, তখনও কিন্তু সারা বিশ্বে 1910-টসের সময়ও বলতে পারি আমরা যে সারা বিশ্বে হয়তো 20খানা ট্রান্সফিউশন হয়েছে এইভাবে। এতটাই কম, এবং সেটা মানে খুব প্রিসিশনের একটা কাজ আর কি, খুব প্রিসিশনের কাজ। তাও যে সবাই বাঁচছে তাও নয়, কারণ তখন অবধি ব্লাডের গ্রুপের কোনো আন্ডারস্ট্যান্ডিং। রাইট, কারেক্ট। হ্যাঁ, ল্যান্ডস্টেইনার বলে এক ভদ্রলোক, যিনি অস্ট্রিয়ার, তিনি প্রথম এই বের করলেন যে রক্তের মধ্যে 3টে গ্রুপ আছে, এ গ্রুপ, বি গ্রুপ, ও গ্রুপ। এ বিটা তারপরে বেরিয়েছিল, আর প্লাস মাইনাস যেটা আমরা রিসার্চ ফ্যাক্টর বলি সেটাও তারপরে বেরিয়েছিল। কিন্তু ল্যান্ডস্টেইনার প্রথম রক্তের মধ্যে, কারণ উনি দেখলেন যে দুটো রক্ত মেশালে পরে কিছু সময় রক্ত দানা বেঁধে যাচ্ছে আর কিছু সময় বাঁধছে না। সেই কারণে ব্লাড ট্রান্সফিউশন যে 20খানা হচ্ছে বছরে, তার মধ্যে অনেকে বাঁচছে অনেকে বাঁচছে না। কারণ হচ্ছে ওই ভুল রক্ত যাচ্ছে, কারণ তাদের কোনো আইডিয়াই নেই। তো এই প্রথম উনি বের করলেন। কিন্তু তারপরেও কিন্তু ল্যান্ডস্টেইনারও ওই আমাদের মেন্ডেলের মতো, আমরা জিনের কথার সময় আমরা বের করেছিলাম যে মেন্ডেল বের করেছিলেন অত বড় একটা জিনিস, কিন্তু কেউ ফলো করেনি। পরে সেটাকে রেকগনাইজ করা হয়েছে, অনেক পরে সেটাকে রেকগনাইজ করা হয়েছে। আর তখন ওই ভেন টু ভেন ট্রান্সফার হচ্ছে, কতটা রক্ত যাচ্ছে সেটাও কেউ জানে না। ডাক্তাররাই ওপরে মানে হাত দিয়ে পালস ধরে বুঝতে চেষ্টা করতেন যে কতটা রক্ত যাচ্ছে। এবং মানুষ অত মানে অর্গান ট্রান্সপ্লান্টের মতো ব্যাপার আর কি ব্যাপারটা, তো কেউ রাজিও হতো না। একটা ঘটনা আছে যে এক মহিলা, তিনি তার 4 ছেলে, তার রক্ত লাগবে, তো তার 4 ছেলেকে ডাকা হয়েছে, তারা ওয়েট করছে, এবার মহিলাকে তৈরি করে রক্ত হবে, নেওয়া হবে। তো 4 ছেলে প্রথমত এসেছে, কিন্তু তারপর যখন তারা বুঝতে পেরেছে এটা এত মেজর সার্জারি রক্ত দেওয়াটা, তখন তাদের হঠাৎ মনে হচ্ছে যে মা তো আমাকে ছোটোবেলায় মারতো, বকা দিত, এসব করে করে ওদের মধ্যে মনে হচ্ছে না না, এই মায়ের জন্য এতটা স্যাক্রিফাইস করা যাবে না। আচ্ছা, হ্যাঁ। পরে এক বক্সারের থেকে, কারণ যখন ডাক্তার এলেন যে কোথায় ডোনার কোথায়, তখন দেখা গেল ডোনার 4 ছেলের কেউ নেই আর কি, ভয় পেয়ে চলে গেছে। লোকে ভয় পেত সাংঘাতিক রকম রক্ত দিতে। তো অটেনবার্গ বলে একজন আমেরিকাতে প্রথম এই গ্রুপিং টেস্টটা করলেন, যে আচ্ছা তাহলে ব্লাড যদি দিতে হয়, কারণ 30% রক্ত ট্রান্সফিউশনের পরে মারা যেত লোক ভুল গ্রুপিংয়ের জন্য। তো অটেনবার্গ প্রথমে আমেরিকাতে গ্রুপ টেস্ট করে তারপরে ওটা দেওয়া শুরু হলো। এটা যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলি যে এ গ্রুপ, বি গ্রুপ, এই দুটো রক্ত যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে পরে ক্লট করে একটা অ্যান্টিজেনের জন্য, যেটাকে একটা কেমিক্যাল আর কি, একটা এর কেমিক্যালটা আলাদা, বির কেমিক্যালটা আলাদা। ও গ্রুপ যারা, তাদের কাছে এই দুটো অ্যান্টিজেনই নেই, 0 গ্রুপ আর কি বেসিক্যালি। তো সেই জন্যে ও গ্রুপকে দীর্ঘকাল ইউনিভার্সাল ডোনার মনে করা হতো, যে আমার শরীরে যদি ও গ্রুপের রক্ত ঢোকে তাহলে অ্যান্টিজেন ঢুকলে অ্যান্টিবডি বেরোয়, তো ও গ্রুপের রক্ত ঢুকলে কোনো অ্যান্টিবডি তৈরি হয় না বলে সেটা ইউজ করা হতো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মানে দীর্ঘকাল কিন্তু শুধুমাত্র ও গ্রুপের ব্লাডই নেওয়া হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমরাও ইনফ্যাক্ট ওটা কি বলা হতো, ইউনিভার্সাল ডোনার বলা হতো।
যে হ্যাঁ ও গ্রুপের রক্ত, এবং সেটা আমি বোধহয় সম্ভবত কোনো বই, আমাদের জীবন বিজ্ঞান বইতে আমি পড়েছি এটা। হ্যাঁ, এখন আর সেটা মানা হয় না, এখন সেটা মানা হয় না। এখন একদম গ্রুপ টেস্ট করেই দেওয়া হয়, কিন্তু দীর্ঘকাল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় শুধু ও গ্রুপের ব্লাড নেওয়া হতো এবং দেয়া হতো মানুষকে। এটা চেঞ্জ হচ্ছে কেন, মানে এটা মানা হয় না কেন, এটা কি অ্যাকচুয়ালি কারণ সত্যি কিছু নয়? কিছু রিয়াকশন তাও হয়, আচ্ছা, দেখা গেছে ওকে। পরে। মানে সেম ব্লাড গ্রুপই দেওয়া উচিত সেম আর কি। ব্লাড গ্রুপই দেওয়া হয়, এবং তখন কিন্তু টেস্ট, আচ্ছা এই যে শুরু হলো সিফিলিস এবং ম্যালেরিয়া, এই দুটো সাংঘাতিকভাবে ব্লাড দিয়ে মানে যায় একজন থেকে আরেকজন। এগুলো কোনো টেস্ট ছিল না, শুধু লোককে জিজ্ঞেস করা হতো তোমার কি ম্যালেরিয়া হয়েছে, তোমার কি সিফিলিস আছে, এই বেসিসে দেওয়া হতো। তাই অনেক ব্লাড ট্রান্সফিউশন ফেল করতো। এই করে করে আমরা 1910-12 আমরা ধীরে ধীরে এগোই। এবার আমরা রাশিয়ান বিপ্লবে চলে যাই। আচ্ছা, রাশিয়ান বিপ্লবের সঙ্গে রক্তের সম্পর্ক? আচ্ছা, সাংঘাতিক সম্পর্ক আছে। দেখি, শুনি। আমরা কোন এতে বলছিলাম, হ্যাঁ জিনের ওটাতেই বলছিলাম যে রাশিয়ার যে তখন রানী ছিলেন, তিনি ভিক্টোরিয়ার গ্রেট গ্র্যান্ড ডটার। হ্যাঁ হ্যাঁ, ঠিক, জিনের ওটাতেই বোধহয় বলা হচ্ছিল। ইংল্যান্ডের তো তাদের পরিবারে হিমোফিলিয়ার জিন আছে। হিমোফিলিয়া মানে আমাদের কেটে গেলে পরে তো রক্ত ক্লট করে যায়, সেজন্য রক্তপাত হতেই থাকে না। কিন্তু হিমোফিলিয়া যাদের আছে তাদের মধ্যে ওই একটা কেমিক্যাল আর কি, সেই কেমিক্যালটা নেই, তাই তাদের রক্ত ক্লট করে না, তাদের ব্লিডিং হতেই থাকে। তো জারের যে ছেলে আর কি, তার এই রক্তপাত হতো, তার হিমোফিলিয়াটা তাকে দেখা যেত। এবার সব জেনারেশনের হিমোফিলিয়া প্রকাশ পায় না, সেটার জেনেটিক্সে আর যাচ্ছি না, কিন্তু জারের ছেলে নিকোলাস, তার রক্তপাত হতো, হিমোফিলিয়া ছিল। সেটার একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল তো ছিলই, কিন্তু রানী যে তিনি সাংঘাতিক। এবার হিমোফিলিয়া খুব যন্ত্রণাদায়ক, কারণ একটু পড়ে গেলে, একটু ছড়ে গেলেই তার রক্তপাত শুরু হয়ে যাবে সাংঘাতিক রকম। ইন্টারনাল আমাদের অনেক ইনজুরি হয় প্রতিদিন, যেগুলো নিজে নিজে ঠিক হয়ে যায়। এদের ইন্টারনাল ইনজুরি মানে ধর খেলতে গিয়ে একটু পড়ে গেলাম, ভেতরে একটা ছোট্ট ক্যাপিলারি হয়তো চিরে গেছে, 60 ঘনের ব্লাড জমে যাচ্ছে, সাংঘাতিক যন্ত্রণা। অবভিয়াসলি ওই জায়গাটা একটা তৈরি হয়ে যাচ্ছে, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। সেখান থেকে বাঁচার কোনো উপায় নেই। তো সেখানে এক ভদ্রলোক এলেন রাসপুতিন বলে, তিনি মূলত একজন পাদ্রী। তিনি মানে বিভিন্ন রকম মরফিন টরফিন দিয়ে টিয়ে ওই যন্ত্রণাটা উপশম করতে সমর্থ হয়েছিলেন। সেজন্য রানী প্রাথমিকভাবে এবং জার সাংঘাতিকভাবে মানতেন। তো রাসপুটিন প্রথমত ঢুকেছিলেন ডাক্তার হয়ে, নিকোলাসের ডাক্তার হয়ে, কিন্তু যেহেতু ওর ওরকম ব্যথা হলে পরে তাকে শান্ত করার জন্য এবং হিপনোটিজমও ইউজ করতেন তিনি, বলা হয়, করে শান্ত করতে একমাত্র কাজেই রানী এবং জার দুজনেই প্রচণ্ডভাবে নির্ভরশীল হয়ে পড়েন রাসপুতিনের ওপরে। একটা সময় রাসপুতিন তখন জারকে দিয়ে নিজের পছন্দসই লোককে মন্ত্রিসভায় নিয়ে আসো। রাসপুতিনই জারকে বলেছিলেন তুমি, কারণ বলে আর কি যে সে সময় যিনি জার ছিলেন তিনি চেয়েছিলেন কিছু অন্তত জনদরদি প্রকল্প চালু করা হোক, বা এদের সাথে কথা বলা হোক যারা রিভলিউশন চাইছে। রাসপুতিন বলেন যে না, তোমাকে অটোক্রেটিক হতে হবে। ও আচ্ছা, মানে এই পলিটিক্যাল নির্ভরতাও তৈরি হয়ে গেছিল ডিউ টু হিমোফিলিয়া এবং এটা। সেই কারণে একটা সময় যখন বিপ্লবের এই অবস্থা, তখন রাজার যারা মানে জারের যারা কাছাকাছি লোক, তারা রাসপুতিনকে মেরে ফেলে, কিন্তু যাই হোক ওটা আর আটকানো যায়নি আর কি। তো এই রাশিয়ান বিপ্লবের একটা সময়, এবং এই একই সময় দেখা গেল যে আচ্ছা একটা সমস্যা হচ্ছে যে ওই মাইক্রোসার্জারি, রক্তকে আলাদা করে রাখা যাচ্ছে না, ক্লট করে যায়। কারণ আমাদের কাটলে পরে যেমন রক্ত বেরোলে পরে হাওয়ার সংস্পর্শে এলে পরেই রক্ত ক্লট করে, তেমনি যদি আমরা নিয়ে আসি বাইরে কিছুক্ষণ পরে রক্তটা ক্লট করে যায়। এটা কেন হচ্ছে? এটার জন্য একটা প্লেটলেটস আমাদের দায়ী আর কি। তো সেটা লিউইসেন বলে একজন ডাক্তার আমেরিকার, তিনি বের করলেন যে সোডিয়াম সাইট্রেট যদি দেওয়া যায় 0.2%, তাহলে রক্তটা ঠিক থাকে, অন্তত কিছুক্ষণ ক্লট করে না, বেশ কিছুক্ষণ আর কি, 1 সপ্তাহ 2 সপ্তাহ তারা ক্লট করে না। এটা একটা রিভলিউশনারি বিষয় হলো। কিন্তু ব্লাড কিন্তু তখনও স্টোর করা আরম্ভ হয়নি। কি হতো তখন, ওই মাইক্রোসার্জারির জায়গা থেকে ব্যাপারটা হলো যে আচ্ছা এই রুমে আমি কালেক্ট করলাম, ওই রুমে আমি গিয়ে দিয়ে দিলাম, ঠিক মানে ওই আমার একবার অ্যান্থনির মতো, ওটা তো ডিরেক্টলি যাচ্ছিল। হ্যাঁ, যে ওই ট্রান্সফারটা করা যাবে অন্তত পক্ষে। তার আগে তো মাইক্রোসার্জারি করতে হতো, যে এখন অন্তত একটা টিউব দিয়ে, রাবারের টিউব দিয়ে ট্রান্সফার করা যাবে, ততক্ষণ জিনিসটা ক্লট করবে না। কাজে এবার ব্লাড ট্রান্সফিউশন ইজি হয়ে গেল।
সে সময় রক্তের ডিমান্ড বাড়তে শুরু করলো। না, টিউবটা তো তৈরি হলো, তার মানে কেউ এটা বানালো টিউব, এবং টিউবের সিস্টেমটা তৈরি হলো। সিস্টেমটা তৈরি হলো, কিন্তু এটাকে বলে ব্লাড অন দ্য হুফ, মানে একজন ডোনার একজন রিসিভার, এই ডোনারের থেকে নিয়ে রিসিভারকে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই মানে সিস্টেম, মাঝখানে কোনো বটল ফটল লিঙ্ক নেই আর কি তখনও। তো 1920-21 সাল নাগাদ ব্লাডের ডিমান্ড বেড়ে গেছে। এই প্রথম ব্লাডটাকে একজনকে আরেকজনকে রক্ত দেওয়া ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে। তখন আর ওটা মাইক্রোসার্জারির পর্যায়ে নেই, অনেক নর্মাল ন্যাচারাল। মানে তখন ব্যাপারটা অ্যাকচুয়ালি লোকের ভালো করছে আর কি, মানে সুস্থ হচ্ছে, সুস্থ হচ্ছে। তখনও সমস্যাটা হচ্ছে স্টেরিলাইজেশনের প্রবলেমের জন্য। সমস্যাটা হচ্ছে প্লাস মাইনাসটা তখনও বেরোয়নি, পজিটিভ নেগেটিভ যেটাকে বলি সেটা, তবুও অনেকটা ভালো আর কি ব্যাপারটা। তো ব্রিটেনে, ইউকেতে, মূলত লন্ডনে ব্লাডের ডিমান্ড আসছে। তো সেখানকার এক ভদ্রলোক যিনি রেড ক্রসে ছিলেন, সেক্রেটারি ছিলেন, তার কাছে ফোন আসছে। উনি বুঝতে পারছেন যে হঠাৎ ফোন করলে পরে আমি ব্লাড কোত্থেকে পাবো, নিজেই অনেক রক্ত দিয়ে বেরিয়েছেন। তখন উনি ঠিক করলেন যে আচ্ছা তাহলে একটা কাজ করি, একটা ডোনারদের প্যানেল বানাই, লিখে রাখি যে কারা কারা ব্লাড ডোনেট করতে রাজি আছে। আচ্ছা, প্রথম রেকর্ড সেই অর্থে ব্লাড ডোনার রেকর্ড, যে কে দিতে রাজি আছে এবং তাদের হচ্ছে সুস্থ, সিফিলিস নেই, ম্যালেরিয়া নেই ইত্যাদি, মদ টদ খায় না বেশি এরকম। সেখানে পাদ্রি টাদ্রি অনেকে নাম লিখিয়েছেন। তো সেই প্রথম একটা পার্সিলেন বানালেন রেকর্ড, এবং ব্লাড ডোনেশন রেড ক্রসের থেকে হলো যে একজন ফোন অপারেট করতেন, যে কোনো হসপিটাল থেকে ফোন আসতো, উনি ফোন তুলে বলতেন আচ্ছা রক্ত লাগবে, ঠিক আছে, কি গ্রুপের লাগবে এটা, আচ্ছা। এবার রেকর্ড দেখে দেখা গেলো কে আছে কাছাকাছি, তাকে ফোন করা হলো। এবার সবার কাছে তো ফোন নেই, 1921 কথা বলছি, সবার কাছে ফোন নেই। তো তাকে কাছাকাছি কোথাও একটা ফোন করো, পুলিশকে ফোন করে দাও সেখানে থানায়। তো পুলিশ গিয়ে রাত 12টার সময় করে নক করছে যে আপনি তো ব্লাড ডোনেশনের ওখানে নাম লিখিয়েছেন না, হ্যাঁ ওই যে ওখানে ওই হসপিটালে লাগবে। পুরো চ্যারিটেবল একটা সিস্টেম তৈরি হয়েছে। আচ্ছা, তো এভাবে ধীরে ধীরে ব্যাপারটা বাড়তে 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 অন্যান্য দেশেও গেল, ফ্রান্সে তৈরি হলো ব্লাডের এই সিস্টেমটা তৈরি হলো যাতে ব্যাপারটাকে একটু ইজিয়ার করা যায়, কারণ এটা বোঝা যাচ্ছিল যে এটাকে ম্যানেজ করা ইজ ডিফিকাল্ট। হ্যাঁ, তো ওই আবারও আমি বলছি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় এভাবেই ব্লাড ডোনেট করা হতো আর কি, মানে একজন থেকে আরেকজন। ব্লাড ব্যাংকটা তখনও আসেনি, কারণ ব্লাড স্টোর করা তখনও তৈরি হয়নি না। কিন্তু আমেরিকা তো চিরকালই ব্যবসা মনস্ক, সেখানে দেখা গেল এই রক্তটা তো বিক্রি করা আরম্ভ হয়ে গেছে আর কি। এটা শুরু হয়ে হ্যাঁ, মানে ব্রিটেন, ফ্রান্স, ইউরোপ, এদের একটা যেহেতু সোশ্যালিস্টিক ব্যাকগ্রাউন্ড আছে ইত্যাদি আছে, এরা কিন্তু চ্যারিটেবলি করছে। এটার জন্য টাকা পয়সা নয় কোনো আর কি, অপারেশনের জন্য যেটুকু টাকা দরকার সেটা একটা অন্যখান থেকে আমি ফান্ডিং নিচ্ছি। আমেরিকাতে সোজা বিক্রি, যে ডোনার হিসেবে নাম লেখাও, দিলে পরে রক্ত, দিলে পরে টাকা। হ্যাঁ, তো অনেক সেই সময় যারা স্টুডেন্ট আছে, সেই সময় ওই গ্রেট ডিপ্রেশন যেটা, সেটাও আসছে, যে টাকা পয়সার খুব অভাব, টাকা পয়সার প্রয়োজন, তো রক্ত বিক্রি করছে ডোনার হিসেবে মানুষজন। স্টুডেন্টরা পড়াশোনার খরচ চালানোর জন্য রক্ত বিক্রি করছে। তাতে কি হচ্ছে, যাদের ম্যানুয়াল লেবার, যারা হয়তো নেশা ভাঙ করে, যাদের হয়তো অসুখ আছে, তারাও গিয়ে বিক্রি করে দিচ্ছে, কাজে রক্তের কোয়ালিটি খারাপ হচ্ছে। তো সেই সময় একটা তৈরি হলো, এই ল্যান্ডস্টেইনার তখন চলে এসছেন অস্ট্রিয়া থেকে পালিয়ে আমেরিকায়। আর তখন এই ব্লাড ট্রান্সফিউশন বেটারমেন্ট অ্যাসোসিয়েশন বলে একটা সংস্থা তৈরি হলো। তারা হচ্ছে যে ওই ব্যাপারটাকে ঠিকঠাক রাখবে আর কি, এই সিস্টেমটাকে, যে ঠিকঠাক ডোনার আসছে কিনা, তাদের টেস্টটা ঠিক করে হচ্ছে কিনা, তারা সুস্থ কিনা, এই কোয়ালিটি মেনটেন্যান্সের একটা জায়গা তৈরি হলো। এখানে আমি 3টে জিনিস আলাদা আলাদা করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। একটা হচ্ছে এই যে ব্লাডের গ্রুপ বেরোলো, এতে আর কি চেঞ্জ আসলো। আর 2টো দেশকে আমরা অ্যাড্রেস করবো, একটা হচ্ছে রাশিয়া, যেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, আর জার্মানিতে রেসিজমটা, রক্ত নিয়ে কি সাংঘাতিক ঘটনা ঘটেছিল। আমরা শুরু করবো কোনটা থেকে? রাশিয়া থেকে শুরু করি। রাশিয়া থেকে শুরু করতেই পারি। রাশিয়াতে প্রথম দেখা গেল এই 1920-20 সময় এক ভদ্রলোক ছিলেন, ডাক্তার আর কি, ভদ্রলোক মানে, তার কাছে এক রুগী এসে পৌঁছেছে, খুবই খারাপ অবস্থা, অ্যাক্সিডেন্টের রুগী, তার রক্ত লাগবে, ডোনারের সময় নেই, মানে ডোনার তো ফোন করতে হবে, তখন তো ব্লাড ব্যাংকের কনসেপ্ট নেই, ডাকার মতো সময় নেই, ডোনার ডাকার মতো সময় নেই।
গ্রুপ টুপ ম্যাচ করার সময় নেই, কি করা যায়? তিনি দেখলেন একটা ফ্রেশ মৃতদেহ আছে পাশের রুমে। ওনার মাথায় এলো যে মৃতদেহ থেকে যদি রক্ত নিতে পারি। তো উনি মৃতদেহ থেকে রক্ত নিলেন, নিয়ে পুশ করে দিলেন, সে বেঁচেও গেল। তো রাশিয়াতে এই প্রথম শুরু হলো মৃতদেহের রক্ত ট্রান্সফার করা, এবং এটা মানে ইমিডিয়েট বিফোর ডিকম্পোজিশন। হ্যাঁ, এবং কোনো অসুখে নয় যে ধরো অ্যাক্সিডেন্টে মারা গেছে বা হার্ট অ্যাটাকে মারা গেছে, এই ধরনের যারা মৃতদেহগুলো ফ্রেশ তাদের রক্ত ট্রান্সফার করে দেওয়া হোক। এবং সেখান থেকে ব্লাড ব্যাঙ্কও তৈরি হলো রাশিয়াতে। ব্লাড ব্যাংক মানে ব্লাড স্টোর করা শুরু হলো, কারণ সোডিয়াম সাইট্রেট দিয়ে তো ওটা বেরিয়ে গেছে, লোশন দেখিয়ে দিচ্ছে, সেটাও সেই খবর পৌঁছে গেছে। তো রাশিয়াতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় অবধিও সৈন্যরা কিন্তু অনেকে মৃতদেহের রক্ত পেতেন। এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়। আর দুটো বিষয় দিয়ে আমি তারপরে জার্মানিতে ঢুকবো। একটা হচ্ছে যে ব্লাড গ্রুপিং টুপিং বেরোনোর পরে শুধুমাত্র মেডিকেলে নয়, আরও অন্যান্য ক্ষেত্রে রক্তের ব্যবহার শুরু হলো। মানে ক্রাইম ডিটেকশন। ও ওকে, আচ্ছা। প্রথমত ক্রাইম ডিটেকশন, যে একটা জায়গায় একটা রক্ত পাওয়া গেছে, সেটার গ্রুপ কি দেখে নিয়ে, গ্রুপটা শুধু গ্রুপটাই। এখন তো ধর ওই রক্ত থেকে নিয়ে সেটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা যেতে পারে, করে দেখা যেতে পারে ম্যাচ হচ্ছে কি। তখন তো অত কিছু নেই, কিন্তু গ্রুপ যদি না থাকে, ধর একটা জায়গায় পাওয়া গেল এ গ্রুপের রক্ত, হ্যাঁ, আর আরেকটা মানে অপরাধীকে ধরা হয়েছে, অপরাধী নয় মানে অ্যাকিউজড, তারও গ্রুপের রক্ত মিলছে, তাহলে একটা মিল সম্ভবত এটা হলো। আর হচ্ছে প্যাটার্নিটি টেস্টিং, মানে একজন সন্তানের বাবা মা এরাই কিনা এটার প্রমাণ। এটা কি করে হয়েছিল শুরুতে, একটা ফ্যামিলি, দুটো ফ্যামিলি একই দিনে হাসপাতালে তাদের বাচ্চা হয়েছে, তারপরে ছুটি হয়ে গেছে, চলে এসছে দুজনে আলাদা আলাদা করে। তো স্নান করাতে গিয়ে দেখে পেছনে তো মার্কার দিয়ে কোন ফ্যামিলি সেটা লিখে রাখতো, বাচ্চাদের তো চেহারা মোটামুটি একই না। দেখা যাচ্ছে ওর বাবা দেখছে যে এ তো অন্য ফ্যামিলির নাম লেখা বাচ্চাটার কাঁধের এখানে। তখন সে হসপিটালে যায়, গিয়ে বলে যে বাচ্চাটা তো চেঞ্জ হয়ে গেছে। ওরাও দেখে যে একই ঘটনা, না ওদের ক্ষেত্রে হয়নি, অন্য ফ্যামিলি না এরাই। তো এর নিয়ে কেস হয়ে গেছে যে আমার হসপিটাল আমাদের বাচ্চা চেঞ্জ করে দিয়েছে। তখন বহু রকমের লোক এসছে, মানে অ্যানাটমির লোক এসছে, তারা মাথার মাপ টাপ দিয়ে দেখার চেষ্টা করছে, আইডেন্টিফাই করার জন্য যে অরিজিনালি এই বাবা মারই এই সন্তান কিনা। বেশ, শেষ পর্যন্ত ব্লাড টেস্ট করে দেখা গেল যে হ্যাঁ, এই যদি বাবা মা হয় তাদের সন্তানের ব্লাডের গ্রুপ এটা হতে পারে না। কিন্তু যদি উল্টোটা হয়, যদি চেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে সম্ভব। কারণ নিয়ম হচ্ছে যে যদি এ গ্রুপ বা বি গ্রুপের বাবা মা হয়, তাহলে বাচ্চার গ্রুপ এ বি ও চারটাই হতে পারে। কিন্তু দুজনেরই যদি এ হয় তাহলে বাচ্চার গ্রুপ হবে হয় এ নয়তো ও। দুজনের যদি বি হয় তাহলে বাচ্চা হয় বি নয়তো ও। মানে এরকম একটা পারমুটেশন কম্বিনেশনের ব্যাপারে এরকম একটা বোঝা যায়। তো সেটা দিয়ে দেখা গেল যে হ্যাঁ আসলেই বাচ্চা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যেই মাটা বড় করে তুলেছে, মানে যার কাছে লেখা ছিল না, সে মানবে না, বলে ওই বিজ্ঞান টিজ্ঞান একদিকে, আমি তো জানি মায়ের অনুভূতির থেকে বড় বিজ্ঞান, এইসব যুক্তি দেওয়া হচ্ছে আর কি। আমি বুঝতে পারছি এটা আমার বাচ্চা, আমি বুঝবো না? তুমি বিজ্ঞান দিয়ে এসে নতুন একটা কিছু বললেই আমি থোড়ি মানবো। বহুদিন কেস চলে, তারপরে দেখা গেল যে পরে ওরা মেনে নিয়েছিল যে না এটাই ঠিক আর কি। তারপরে বাচ্চাটা এক্সচেঞ্জ হতো। এই প্রথম দেখা গেল যে আচ্ছা ব্লাড গ্রুপিং দিয়ে তাহলে তো বোঝা যাচ্ছে যে বাবা মাকে। এটার একটা ফেমাস কেস আছে। এক মহিলা এক সময় তার সন্তানকে বলেন যে এটা হচ্ছে চার্লি চ্যাপলিনের সন্তান, আমার সাথে চার্লি চ্যাপলিনের একটা সম্পর্ক ছিল, তার ফসল হচ্ছে এই সন্তান। চার্লি চ্যাপলিন বলেন না, এই মহিলার সাথে আমার সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু এই সন্তান আমার হতে পারে না। সেটা নিয়ে কেস হয়, ব্লাড গ্রুপিং করে দেখা যায় যে অ্যাকচুয়ালি চার্লি চ্যাপলিনের সন্তান সেটা হতে পারে না। আচ্ছা, কিন্তু তবুও কোর্ট রুলিং দেয় যে না এটাই চার্লি চ্যাপলিনেরই সন্তান। কেন? সায়েন্স যে অতটা অ্যাডভান্স এবং সায়েন্সের উপরে বেসিস করে যে সমস্ত রুলিং হবে তার তো কোনো সিওরিটি নেই। আমরা কবেকার কথা বলছি। ও সেই সময় এটা ওয়াজ নট এ, মানে কি বলবো, অ্যাডমিসেবল এভিডেন্স ছিল না। আচ্ছা, তো চার্লি চ্যাপলিন যা তাকে খোরপোশ দিতে হয়, ইত্যাদি দিতে হয়, যেটা চার্লি চ্যাপলিনের সন্তানই না। তো এটা এই সমস্ত হচ্ছে। এর মতো অবস্থায় এবার আমরা আমাদের 1935-এর নাগাদ
হিটলার এসেছেন জার্মানিতে, এবং এসে উনি প্রথম ঠিক করলেন যে দেখো, জার্মান রেস, আরিয়ান রেস, এটা হচ্ছে সবচেয়ে উন্নত প্রজাতি, এবং যারা ইহুদি তারা অতটা উন্নত নয়, এবং এটা বৈজ্ঞানিক সত্য। এটা প্রমাণ করার চেষ্টা হিটলার করলেন। প্রথমত কী করলেন, সমস্ত জিউ ডাক্তার যারা, ইহুদি ডাক্তার যারা, তাদেরকে ব্যান করে দিলেন, কাউকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হলো, বাকিদের জার্মানি থেকে বের করে দেওয়া হলো, কেউ কেউ পালিয়ে এলেন, যার ফল হিসেবে জার্মানি এবং অস্ট্রিয়া, এই দুটো দেশ একসময় বিজ্ঞানের কিন্তু খুব অগ্রসর জায়গা ছিল, সেই জায়গাগুলো নষ্ট হয়ে গেল পুরোপুরি। এই সময় একটা রিসার্চ করেন হয়, হিজফিল্ড বলে একজন রিসার্চ করে দেখেন যে এই যে গ্রুপগুলোর একটা আছে, যে ইউরোপে ওয়েস্টের দিকে যত যাবে তত এ গ্রুপের সংখ্যা বেশি, মানে প্রপোর্শন বেশি, আর যত ইস্টের দিকে যাবে, যত মানে ইন্ডিয়ার দিকে যদি চলে আসি, ইন্ডিয়া অবধি, তাহলে বি গ্রুপ বেশি। ইন্ডিয়াতে সম্ভবত 41 কি 42% বি গ্রুপের লোক, 25% নয় কিন্তু ব্যাপারটা। তো তখন একটা থিওরি বেরোলো যে মানুষ আসলে ইভলিউশনে দুই জায়গা থেকে বেরিয়েছে, একটা হচ্ছে বি গ্রুপের মানুষ, একটা হচ্ছে এ গ্রুপের মানুষ। একটা উৎপত্তি হচ্ছে ওদিকে, মানে ওয়েস্টার্ন ইউরোপে, আর একটা হচ্ছে ইন্ডিয়াতে। এরকম একটা থিওরি তৈরি হলো। সেটাকে এবার এই যে নাজি ফিজিশিয়ান যারা, নাজি সায়েন্টিস্ট যারা, তারা এটাকে সায়েন্টিফিক এভিডেন্স মানা শুরু করলেন। করে তারা একটা বের করলেন যে এ গ্রুপই হচ্ছে উন্নততর গ্রুপ। আর্য রক্ত যদি হয় তাহলে তোমার ব্লাড গ্রুপ হবে এ, আর বি গ্রুপের রক্ত যদি হয় তোমার, তাহলে তুমি উন্নততর নও। আচ্ছা, হ্যাঁ। তো মানে এ গ্রুপের সাথে কানেক্টেড হচ্ছে বীরত্ব, বুদ্ধিমত্তা, এই সমস্ত কানেক্ট হয়ে গিয়ে বি গ্রুপের সাথে সেটা নয়। তো ওটা শুধু এ গ্রুপেরই রক্ত নিত, আচ্ছা, বি গ্রুপের রক্ত নিতই না। আর এটার জন্য জার্মানির পরে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়ও ওরা রক্ত দিতে পারেনি সৈন্যদেরকে ঠিকঠাক করে। সব তো আর এই গ্রুপের রক্ত নেই, মানে এটার অবৈজ্ঞানিক একটা বিষয় চলছে আর কি। এই একটা ব্লাড নিয়ে এই ঘটনাটাও ঘটেছিল আর কি। বেশ। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ করানোরা শুরু করেছে, তখন বেশ কিছু লোক, এবং যারা মূলত, আমি পলিটিক্যাল আইডেন্টিটিটা বলছি কারণ এটার একটা গুরুত্ব আছে, তারা মূলত কমিউনিস্ট ব্রিটেনের। কারণ সেই সময় হিটলার স্পেন আক্রমণ করেছিলেন, স্পেনের ফাসিস্টদের বিরুদ্ধে কমিউনিস্টরা একটা প্রোটেস্ট করেছিলেন, তখন কানাডা, ইউএস, ইউকে থেকে প্রচুর কমিউনিস্টরা ওখানে গিয়ে যোগ দেন, কাজে ওখানকার ডাক্তারদের থেকে শেখেন। তারপরে তারা নিজেদের দেশে ফিরে ব্লাড ব্যাংক চালু করা শুরু করেন। আচ্ছা, কাজেই এই ব্লাড ব্যাংকিংয়ের কনসেপ্টটা জনপ্রিয় করা, ডোনার জনপ্রিয় করার পেছনে কমিউনিস্টদের একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে। লন্ডনেও তাই, নরম্যান বেথুন বলে একজন, তিনি ব্যাপারটা শুরু করলেন। তিনি প্রথম, উনি বুঝতে পারলেন যে ব্লাড ব্যাংক একটা জায়গায় রয়েছে আর হসপিটাল একটা জায়গায়, এভাবে করলে হবে না, ব্লাডটাকে যেতে হবে তো একটা জায়গায়। তো উনি গাড়ি বানালেন, যে আইসক্রিম ট্রাক নাও, তার মধ্যে আইস বক্স রাখো, তার মধ্যে ব্লাড রাখার ব্যবস্থাপনা যেন তৈরি হয়। হ্যাঁ, এবং এই কনসেপ্টটা যে তখন বোঝা যাচ্ছে যে যুদ্ধ তো শুরু হবেই, কিছুদিনের মধ্যে শুরু হবে, কবে শুরু হবে আমরা জানি না, তো শুরুতে হবে এটা আমরা বুঝতে পারছি। প্রথমত সরকারের লোকজন ভেবেছিলেন যে না, রক্ত মানুষের মধ্যেই থাক, যখন প্রয়োজন হবে ডোনার দিয়ে আমরা নিয়ে নেব। কিন্তু এক ভদ্রমহিলা, যিনি অক্সফোর্ড, হার্ভার্ড ইত্যাদি থেকে পড়ে টড়ে এসেছিলেন, মহিলাদেরও একটা বিরাট ভূমিকা আছে বলছিলাম, জ্যানেট ভন বলে, তিনি বললেন যে না, সরকার যদিও বলে কিন্তু এটা ঠিক নয়, আমাদের ব্লাড ব্যাংক বানাতে হবে। উনি লন্ডনের 4 জায়গায় ব্লাড ব্যাংক বানালেন, এবং 4টা সেন্টার আর কি। এবং তারপরে সরকারের এরা রাজি হলেন যে হ্যাঁ, এই ব্লাড ব্যাঙ্কগুলো থেকে, যখন লন্ডন, এবার একটা সময় লন্ডনে বম্বিং শুরু হলো। যখন বম্বিং হচ্ছে তখন সাধারণ মানুষের থাকার জন্য টিউব রেল, মানে যে পাতাল রেল আর কি, সেখানে চলে যাচ্ছে মানুষজন, বা ট্রেঞ্চ খাটানো হয়েছে সেখানে চলে যাচ্ছে। একমাত্র ওপরে যারা থাকতেন, বম্বিং হচ্ছে, অন্ধকার, ব্ল্যাক আউট হয়ে গেছে, ডাক্তাররা থাকতেন চিকিৎসা করার জন্যে, নার্সরা থাকতেন,
আর ব্লাড ব্যাংকের লোক থাকতো। হুম ওই অন্ধকারে বম পড়ছে তার মধ্যে, এবং সমস্ত অ্যাম্বুলেন্সের ড্রাইভার মহিলা ছিলেন। আচ্ছা খবর এলো, সঙ্গে সঙ্গে ওই যে ভ্যানে করে ব্লাড নিয়ে এই 4টে সেন্টার, পরে আরও সেন্টার তৈরি হয়, সেখান থেকে ওই অন্ধকারে রাস্তা চিনে টিনে তারা পৌঁছে যেতেন হুম ওখানে। এমনও ঘটনা ঘটেছে যে খবর এসছে, মানে একটা জায়গায় হয়তো একটা মানে কোনো বম পড়েছে, সেখান থেকে ফোন করেছে যে হসপিটালে কিন্তু 10 জন রুগী আসছে। হুম হসপিটাল থেকে ব্লাড ব্যাংকে ফোন করা হল যে 10 জন রুগী আসছে, তোমরা ব্লাড পাঠাও। 4-5 জনের তো ব্লাড লাগবেই। এরা এখান থেকে ব্লাড নিয়ে রওনা হলেন। যতক্ষণে ওই অসুস্থ রুগীরা এসে পৌঁছেছেন তার আগে ব্লাড পৌঁছে গেছে। এবং এটা মহিলারা করছেন, এটা মহিলারা করছে। মহিলাদের নেই খারাপ ড্রাইভার বলা হয়। হ্যাঁ, মানে ওই রাস্তা চিনে টিনে তারা লন্ডনে যতদিন বম্বিং হয়েছে তাতে 70,000 গ্যালন রক্ত এভাবে ডেলিভারি হয়েছে। শুধু মহিলাদের ড্রাইভার নয়, রাশিয়াতে যা রক্ত নেওয়া হতো তার 100% মহিলারা ডোনার ছিলেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। 100%। এবং লন্ডন, আমেরিকাতে যারা রক্ত দিয়েছেন সেই সময়, আমেরিকাতে আমরা গল্পটাতে আলাদা করে আসবো, আমেরিকার ঘটনাটা একটু আলাদা, কিন্তু লন্ডন অন্যান্য জায়গায় তার 70-80% ডোনার মহিলা। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়াতে যখন রক্ত দেওয়া হচ্ছে তখন লেখা থাকতো ডোনারকে। একটা মানে কানেকশনও তৈরি হয়। তো একজন সৈন্য, তাকে একবার রক্ত দেওয়া হয়েছে, ইনজিওর্ড হয়েছে, রক্ত দেওয়া হয়েছে, আবার যুদ্ধে গেছে, আবার ফিরে এসছে, আবার রক্ত লাগবে, তখন বলছে ওই মহিলারই রক্ত লাগবে আমার। একটা কানেকশন তৈরি হচ্ছে সেই থেকে মানুষের, এবং সবাই ভাবছে যে আমরাও তো কন্ট্রিবিউট করছি রক্তে। এই একটা ইমোশনাল জায়গা তৈরি হয়েছে খুব ব্লাড ডোনেশন দিয়ে, যে আমরাও গিয়ে আমরা যুদ্ধটা করতে পারছি না, কিন্তু আমরা কন্ট্রিবিউট করছি বাই গিভিং ব্লাড। এখান থেকেই ওই কনসেপ্টটা এসছে যে আমরা রক্ত দিয়ে একটা কিছু উদ্ধার করবো আর কি। রক্তটা সবার লেগেছে যুদ্ধে। তো এই শুরু হলো। তো আমেরিকাতে কিন্তু একটু আলাদা হলো। আমেরিকার এরা ব্লাড ব্যাংক, আচ্ছা, ব্লাডের একটা প্রবলেম হচ্ছে যে এই রক্ত বেশি দিন থাকে না, ফ্রেশ হোল ব্লাড বেশি দিন থাকে না, 1-2 সপ্তাহের বেশি থাকে না। তো কাজেই ব্লাড যে নিয়ে যাবে তুমি একটা জায়গায়, জাহাজে করে যদি পাঠাতে হয় বা প্লেনে করে পাঠাতে হয়, তাহলে খুব যদি ভালো প্রসেস না হয় তাহলে পরে যেটা পৌঁছেই দেওয়া যাবে না। লন্ডন তো সম্ভব, কিন্তু যুদ্ধক্ষেত্রে কিভাবে হবে? যুদ্ধ তো সারা পৃথিবীময় চলছে। তো আমেরিকা দেখলো যে রক্তকে যদি রাখা যায় তাহলে রক্তের মধ্যে 3টে পার্ট হয়। একটা হচ্ছে এই রেড ব্লাড কর্পাসেল, যেটা আরবিসি, সেটা নিচে থিতিয়ে পড়ে, তার উপরে ডাব্লিউবিসি ইত্যাদি প্লেটলেট এগুলো থিতিয়ে পড়ে, তারপরে একটা পার্ট থাকে যেটাকে প্লাজমা বলা হয়। প্লাজমার কিছু সুবিধে আছে। প্লাজমাতে ক্লটিং হয় না, যদি গ্রুপ এদিক থেকে ওদিক হয় তাহলেও ক্লটিং হয় না, আর প্লাজমা বেশি দিন যাবৎ রাখা যায়। তো আমেরিকাতে প্লাজমা প্রিজার্ভ করা আরম্ভ করলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাতে বেশি দিন থাকা শুরু করলো। তাতে বেশি দিন থাকে। আর মূলত মানে সৈন্যরা যে মারা যেতেন তাতে শকের জন্য, যে অনেক রক্ত বেরিয়ে গেলে একটা শক তৈরি হয় শরীরে, আমাদের যে ক্যাপিলারিসগুলো ওগুলো বন্ধ হয়ে যায়, তাতে হার্ট অ্যাটাক হয়, তাতে মারা যায়। প্লাজমা দিলে পরে সেটা হয় না। তো আমেরিকা ঠিক করলো যে আমরা প্লাজমা দিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করব। এইখানে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে। চার্লস ডিউ বলে একজন ভদ্রলোক, প্লাজমা ফর ব্রিটেন বলে ওরা একটা ক্যাম্পেইন করে আমেরিকার মিলিটারিরা, যে ব্রিটেন তখন সরাসরি যুদ্ধে নেমেছে, আমেরিকা তখনও নামেনি, কিন্তু ব্রিটেনের সৈন্যদের জন্য, ব্রিটিশ সৈন্যদের জন্য প্লাজমা পাঠাতে হবে। তো কিভাবে পাঠানো হবে, একটা তো পদ্ধতি লাগবে, একটা ইনস্টিটিউশন লাগবে। প্লাজমা ফর ব্রিটেন প্রজেক্ট হেড করতে ডাকা হলো এক ভদ্রলোক, এক ডাক্তারকে, তার নাম হচ্ছে ডক্টর চার্লস ড্রিউ। ডক্টর চার্লস ড্রিউ একজন কৃষ্ণাঙ্গ, কলম্বিয়া ইউনিভার্সিটির প্রথম কৃষ্ণাঙ্গ সার্জন, এমডি উনি। তার আগে, এবং সেই সময় আমেরিকাতে শ্বেতাঙ্গ ডাক্তাররা শ্বেতাঙ্গদের, মানে সাদা ডাক্তাররা, সাদা চামড়ার ডাক্তাররা সাদা চামড়াদের চিকিৎসা করবে, কালো চামড়ার ডাক্তাররা কালো চামড়ার লোকদের চিকিৎসা করবে। ও আচ্ছা, এতটাই ডিসিশন ছিল প্রপার। চার্লস ড্রিউ এজন্যে বড় কোনো ইউনিভার্সিটিতে, বড় কোনো হসপিটালে যেতে পারলেন না। হাওয়ার্ড ইউনিভার্সিটি বলে এক জায়গায়, যেটা মূলত কৃষ্ণাঙ্গদের জন্য উনি চিকিৎসা করতেন, এবং উনি চাইতেন যে এবার
কৃষ্ণাঙ্গ ডাক্তাররা খুব এফিশিয়েন্ট তো হবেন না এরকম যদি একটা সেগ্রিগেশন হয়, এরকম যদি রেসিজম থাকে। কিন্তু উনি বলেন যে মানে কালো চামড়া বলে আমাদের যে অসুখ কম হবে তা তো নয়। তো উনি ট্রেন করতেন ভালো যেন সার্জন তৈরি হয়, তো তাকে প্লাজমা ফর ব্রিটেনের দায়িত্ব দেওয়া হলো। সাংঘাতিক প্রোটোকল উনি বানালেন, প্লাজমা ফর ব্রিটেনে প্রচুর রক্ত গেল, কিন্তু সেনাবাহিনী বলল এই রক্ত সাদা প্লাজমা, সাদা চামড়ার প্লাজমা, কালো চামড়ার প্লাজমা ট্যাগ করতে হবে। ট্যাগ করতে হবে কোনটা সাদা রক্ত কোনটা কালো রক্ত। বাপরে, এতটা রেসিজমের ব্যাপার জায়গা ছিল না যে মানে পরবর্তীকালে আমরা দেখেছি রেড ক্রস প্রচুর চেষ্টা করছে যে কিন্তু মিলিটারি বলছে না। মানে ভারতবর্ষের ক্ষেত্রেও যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তো প্রচুর ভারতীয় সৈন্য গেছে, তখনও হিন্দু মুসলিম রক্ত মেলানো হতো না, হিন্দু রক্ত মুসলিম রক্ত আলাদা করা হতো, দলিতদের রক্ত আলাদা করে রাখা হতো। ওই একটা ব্যাপার বহুদিন যাবৎ ছিল। এখন জানি না মানুষ ওরকম ভাবে ভাবে কিনা, কিছু মানুষ তো এখনো ভাবে, নিশ্চয়ই ভাবে আর কি। কিন্তু ঘটনা হচ্ছে চার্লস ড্রিউয়ের মতন একজন কৃষ্ণাঙ্গ ডাক্তার যেই প্রজেক্টের হেড, সেখানেও এটা তাকে করতে হয়েছিল। তাতে উনি একটা সময় বীতশ্রদ্ধ হয়ে ছেড়ে দেন, কিন্তু আমেরিকার আজকের যে ব্লাড ব্যাংকিং এবং প্লাজমার যে পুরো বিষয়টা, এটা ওনার তৈরি করা। এই ভদ্রলোক তারপরে ফিরে গিয়ে একসময় তার অ্যাক্সিডেন্ট হয়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, উনি যথেষ্ট ব্লাড দেওয়া যেতে যায় না ওনাকে, তার জন্য উনি মারা যান। জনশ্রুতি আছে পরবর্তীকালে, যদিও এটার বিরুদ্ধেও কথা বলা হচ্ছে, যে উনি যেহেতু কালো চামড়ার তাই সাদা চামড়ার রক্ত ওনাকে দেওয়া হয়নি। যে লোকটাই পুরো সিস্টেমটার লোক, সে রক্ত না পেয়েই মারা গেল। আইরনি। এবার তো যুদ্ধ শুরু হয়েছে। আমেরিকার আরেকজন ডাক্তার ডক্টর কন, এরা দেখলেন যে প্লাজমা এবং রক্ত দুটোরই প্রবলেম। প্রথমত যেটা হোল ব্লাড, সেটা বেশি দিন রাখা যায় না, আর প্লাজমাতে খুব তাড়াতাড়ি প্লাজমা ইনফেক্টেড হয়ে যায়, কন্টামিনেট হয়ে যায়, অন্যান্য জিনিস এফেক্ট করে, দুটোই ঠিক নয়। তখন ঠিক হলো আমেরিকাতে যে প্লাজমাকে ড্রাই করে ফেলা হবে, করে একটা পাউডার বানিয়ে দেওয়া হবে। ওই পাউডারটা এবং জল, স্টেরিলাইজড ওয়াটার, এই দুটো দিয়ে একটা প্লাজমা কিট তৈরি হলো আমেরিকার সোলজারদের জন্য, যেটা তাদের সাথে থাকতো। যদি রক্ত কারোর প্রয়োজন পড়ে তাহলে ওই ফ্রিজ ড্রাইড প্লাজমা এবং জল মিশিয়ে প্লাজমা তৈরি হয়ে যাবে, ওটা তারপরে পুশ করা হতো। তো ডক্টর কন বললেন যে দেখো, রক্ত তো আলাদা করে জিনিসগুলোর সমষ্টি, এগুলোকে আলাদা করা হোক। তো উনি আলাদা আলাদা করলেন। ওই যেটা পাউডার আর জল মিশিয়ে যেটা করা হচ্ছে, তাতে লোকের সুস্থতাও হচ্ছে। এবার হ্যাঁ, প্লাজমার কাজ তো প্লাজমাই। ও আচ্ছা, ফ্রিজ ড্রাইড প্লাজমা। তো ডক্টর কন কি বলেন যে এটা না, এটাও ইনএফিশিয়েন্ট। কারণ ফ্রিজ ড্রাইড প্লাজমা ওইভাবে ক্যারি করা, যত জল ইত্যাদি, উনি প্লাজমাকেও ভাঙলেন, সেন্ট্রিফিউজ করে ভেঙে ফ্যাক্টর বিভিন্ন বের করলেন। প্রথমে ফাইব্রিনোজেন বেরোয়, তারপরে অন্যান্য জিনিস বেরোয়, লাস্টে অ্যালবুমিন বলে একটা প্রোটিন বেরোয়। উনি বলেন এই অ্যালবুমিন আর জল পাঠাও, অ্যালবুমিনকে পাউডার করলে পরে সেটা একটা অ্যাম্পুল, ইনজেকশন অ্যাম্পুলে চলে আসে, ওটা নাও, আর জল, স্টেরিলাইজড ওয়াটার, এই দুটো মেশালে পরে যা হবে তাতে প্লাজমা যেই কারণে আমরা দিচ্ছি সেই কাজটা হয়ে যাবে। ঠিক আছে। তো ওই পার্ল হারবার অ্যাটাক হলো, তারপরে তখন থেকেই ফ্রিজ ড্রাইড প্লাজমা এবং অ্যালবুমিন এই দুটোই সৈন্যদেরকে, তো আমেরিকা পুরোপুরি এই দুটোর ওপরে কিন্তু করে গেছে লড়াইটা। তবে আমেরিকার একটা জিনিস আলাদা, অন্যান্য জায়গার থেকে আমেরিকা সবসময় রক্ত কেনা হতো, সেটা প্রথম থেকেই ছিল। তো এই করে সমস্ত দেশ আলাদা করে রক্ত যুদ্ধের সময় দিয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রক্ত দিয়ে একটা নিজস্ব একটা কমিউনিটি ফিল তৈরি হয়েছে। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ওই নরম্যান্ডির যুদ্ধ, সেখানকার একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে যে নরম্যান্ডির যখন যুদ্ধ হবে তার জন্য বহুদিন ধরে প্ল্যান হচ্ছে আর কি। তার মধ্যে ব্লাডের প্ল্যানিং আছে, যে প্রচুর সৈন্য তো ইনজিওর্ড হবে এতে, কারণ ওটা হচ্ছে একটা বড় আঘাত জার্মানদের এগেনস্টে। তো তাদের এগেনস্টে ওই ব্লাড ব্যাংক তৈরি হয়ে গেছে। এই সময় নিউ ইয়র্ক টাইমসে একটা অদ্ভুত বিষয় হয়, সিক্রেসিটা খুব ইম্পর্টেন্ট, গোপনীয়তা, কবে অ্যাটাক হবে কেউ জানে না। এই সময় এক রিপোর্টার যান ওখানে দেখতে, প্রস্তুতি দেখতে, জানে যে সবাই অ্যাটাক হবে, কবে অ্যাটাক হবে জানে না।
তো সে ঘুরতে ঘুরতে ব্লাড ব্যাংকে জিজ্ঞেস করে যে আচ্ছা আপনি যে ব্লাড নিচ্ছেন কতদিন থাকে ব্যাপারটা? তো বলছে 3 সপ্তাহ। আচ্ছা, এবং সে তখন দেখছে যে ব্লাড নেওয়া শুরু হয়ে গেছে, মানে যখন যুদ্ধ হবে তখন ব্লাড লাগবে। হুম, আর এদেরকে জিজ্ঞেস করেছে যে ব্লাড যে নেন আপনারা কতদিন থাকে? নিচ্ছেন ও, আচ্ছা, কতদিন আচ্ছা। থাকে? বলে 3 সপ্তাহ। সে তখন 2-4 করেছে যে এখন ব্লাড নিচ্ছে আর ব্লাড 3 সপ্তাহ থাকে, তার মানে 3 সপ্তাহের মধ্যে অ্যাটাক হবে। হুম। এটা পেপারে পাবলিশ হয়ে যায়। ও, তো নরম্যান্ডির অ্যাটাক কবে হবে এটা জানতে পারা গেছিল ব্লাড ব্যাংক থেকে। আচ্ছা, ইন্টারেস্টিং বাত। এবার তো যুদ্ধ শেষ হয়ে গেল, জাপান আত্মসমর্পণ করলো, আমেরিকা মানুষজন, আমেরিকার অফিসার এরা গেলেন যে জাপানের দায়িত্ব নেওয়া হবে। সেখানে এবার তাদের একটা অন্যতম উদ্দেশ্য ছিল যে জাপান বায়োলজিক্যাল ওয়ারফেয়ার তার জন্য প্রস্তুতি নিচ্ছে, এটা সম্বন্ধে জানতে হবে সেই জিনিসগুলো কোথায়, কতটা প্রস্তুতি হয়েছিল ইত্যাদি। তো সে জাপানের যে বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের প্রজেক্ট, সেখানে এক ভদ্রলোক ছিলেন, তার নাম হচ্ছে ডক্টর নাইতো। সে ডক্টর নাইতো আরেকজনের সাথে মিলে, ডক্টর শিলসের সাথে মিলে এই প্রজেক্টটা চালাচ্ছিলেন। সে সাংঘাতিক আর কি, মানে একটা কোনো প্লেগের বম বানানো হলো, বানিয়ে প্রিজনার অফ ওয়ারদের ওপরে ছেড়ে দেওয়া হলো, দেখা গেল কতদিনে এফেক্ট হয়, এই ধরনের রিসার্চ হয়েছে। তো এই ডক্টর নাইতো আমেরিকানদের সাথে মিলে কিছুই খবর করেন, উনি আসলে ডাবল এজেন্ট ছিলেন। কারণ সেই সময় যারা বিজ্ঞানী তারা লুকিয়ে পড়েছিলেন, প্রচুর বম মেরে যেখানে অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের ঘটনা ঘটছিল সেই জায়গাটাকে ধ্বংস করে ইনি তারপরে ওদের সাথে বলেছেন তোমরা লুকিয়ে থাকো, আমি আমেরিকানদের সাথে কথা বলছি। তো আমেরিকানদের সাথে কথা বলতেন আর পেছনে গিয়ে ওদেরকে খবর দিতেন। এই করিডোরে যাই হোক, যে অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল ওয়ারফেয়ার প্রজেক্টের হেড ছিল তার কোনোদিনও কিছু হয়নি। আর ডক্টর নাইতো তারপরে গ্রামে চলে যান, বহুদিন যাবৎ এমনি প্র্যাকটিস করতেন। কিন্তু তার একটা আইডিয়া তৈরি হলো যে এই রক্তের তো প্রয়োজন পড়বে মানুষের, প্লাজমা টেকনোলজি। তিনি একটা কোম্পানি খুললেন। কোম্পানি খুলে কি করলেন যে ডোনারদেরকে আমি 400 ইয়েন করে দেব, আর নিয়ে ব্লাডটা নিয়ে ওটা থেকে প্লাজমা বের করব, প্লাজমা বিক্রি করব। এই রক্ত নিয়ে প্রথম ব্যবসা শুরু হলো এতে, এবং $1 বিলিয়ন ব্যবসা করে ফেলেছিলেন ডক্টর নাইতো, কারণ উনি ওই প্লাজমাটা এক্সপোর্ট করতেন। এবং এই যে 400 ইয়েন করে দিতেন ডোনারদেরকে, তখনকার জাপানের অবস্থা তখন ইকোনমিক্যালি খুব খারাপ, নগদ টাকা পাওয়া যাচ্ছে। সেখানকার তখন যে ওয়েজ, ম্যানুয়াল লেবারের যে ওয়েজ, তার থেকে 400 ইয়েন বেশি। কাজে ওনার যে ব্লাড ব্যাংক, তার সামনে লম্বা লাইন পড়তো সকাল সকাল। আচ্ছা, যারা লেবার, যারা কাজ পাচ্ছে না, তারা এসে ব্লাড দিত, রক্ত বিক্রি করতো। মানে এটা একটা প্রফেশনের মতো হয়ে গেছিল, প্রফেশনের মতো হয়ে গেছিল। এবং তখন কোনো চেক হচ্ছে না, যত রক্ত পাবো তত বিক্রি করতে পারবো, তত লাভ। কাজেই আমার কি দরকার দেখার যে কার কি অসুখ আছে না নেই, কোনো টেস্টিং নেই। ওই যে বলছিলাম, এর ব্লাড ব্যাংকের সামনে জুয়ার ঠেক বসা আরম্ভ করলো। মানে তখনকার যারা মাফিয়া, তারা জুয়ার যে আড্ডাগুলো এই ব্লাড কালেকশন ইউনিটের সামনে রাখতেন। জুয়া খেলতে খেলতে টাকা কম পড়ে গেল, যাও 1 বোতল রক্ত দিয়ে এসো, টাকা পাবে, আবার জুয়া খেলো। জাপানে এটা শুরু হয়ে গেল। আর আমেরিকাতে একটা অদ্ভুত বিষয় হলো, সেটা হচ্ছে যে প্রথমত এই রেড ক্রসকে দায়িত্ব দেওয়া হলো যে এবার তো মানে প্রথমত ওই ইমোশনটা কমে গেছে অনেক, অত রক্তের প্রয়োজন। রেড ক্রস বলো না, এমনিতেও তো প্রয়োজন পড়বে, কারণ মেডিকেল সায়েন্স এগোচ্ছে, তখন অনেক জিনিসে রক্তের প্রয়োজন পড়ছে। তো রেড ক্রসই ব্লাড কালেকশন করবে, রেড ক্রসই রাখবে, এটা একটা। আর কিছু তোর শুরু হলো যে না, হসপিটালরা নিজস্ব ব্লাড ব্যাংক বানাবে। তো এখানে একটা টাসেল তৈরি হলো হসপিটালের, মানে ডাক্তারদের বানানো নিজস্ব ব্লাড ব্যাংক আর রেড ক্রসের ব্লাড ব্যাংকের মধ্যে। টাসেল তৈরি হলো? হ্যাঁ, কারণ ডাক্তাররা মনে করছেন যে ব্লাড ব্যাংকের ব্লাডের এই যে পুরো সিস্টেমটা, এটা অনেকটা টেকনিক্যাল বিষয়।
হুম যেটা ডাক্তারদের হাতে, ডাক্তার নার্সদের হাতেই থাকা উচিত। এবং আমেরিকান আইডিয়াতে তারা বলছেন যে রক্ত দেয়া বা নেয়া এই ব্যাপারটা পুরোপুরি ইন্ডিভিজুয়াল। ডাক্তাররা আবার বললেন যে এইভাবে আলাদা আলাদা করে হবে না, একটা অ্যাসোসিয়েশন বানাতে হবে। তো আমেরিকায় একটা অ্যাসোসিয়েশন তৈরি হলো যার নাম হচ্ছে AABB, ব্লাড গ্রুপের জন্য ওরকম নাম রেখেছিলেন, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ব্লাড ব্যাঙ্কস, আর রেড ক্রস আলাদা করে। এদের মধ্যে একটা টাসেল চলছে যে কে ব্লাডটা নেবে। এর মাঝখান থেকে বেশ কিছু মানুষ এলেন যারা প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক বানানো শুরু করলেন। তো প্রাইভেট কিছু ব্লাড ব্যাঙ্ক তৈরি হলো যারা বেসিক্যালি রক্ত কিনত আর বিক্রি করত। এবার রক্ত এবং প্লাজমা দুটোই, এদের কোনো স্ট্যান্ডার্ড ছিল না, মানে স্ট্যান্ডার্ডাইজ প্রসেস, টেস্টিং, রক্তকে ক্লিন রাখা, এরকম কোনো প্রসেস নেই। দ্বিতীয়ত এরা যার তার থেকে ব্লাড নিচ্ছে। এবার যখন টাকা দিয়ে ব্লাড বিক্রি করে তখন ওই জাপানে যেমন বললাম, এখানে আমেরিকাতেও তাই শুরু হলো যে ওই নেওয়া হচ্ছে, মানে হয়তো কেউ নেশা করে, জুয়া খেলে, সমাজের একদম নিচুতলার মানুষ, এদের সবার থেকে টাকা দিয়ে দিয়ে ব্লাড কেনা হচ্ছে, কোনো টেস্টিং হচ্ছে না। তো ডাক্তাররা মানা করে দিলেন যে এদের থেকে আমরা ব্লাড নেব না, কিনবো না প্রাইভেট কোম্পানি থেকে। তখন এই প্রাইভেট কোম্পানিরা কেস করলেন যে মনোপলি করছে ব্লাড ব্যাঙ্করা, AABB এগেনস্ট প্রাইভেট ব্লাড ব্যাঙ্কস, যে এরা বলছে আমাদের থেকে নেবে না। এটা কোন ধরনের ব্যবসা? ব্লাডের যদি ব্যবসাই হয় তাহলে ওরা কুক্ষিগত করে রাখছে কেন, একচেটিয়া কেন? অ্যান্টি মনোপলির কেস হলো, অ্যান্টি ট্রাস্ট। তো সেখানে এলেন FTC, ট্রেড কাউন্সিলের লোকজন এসে দেখলেন, দেখে কেসে তারা বললেন যে না, এদের থেকে নিতেই হবে ব্লাড। একদম হায়েস্ট অথরিটি, হায়েস্ট কোর্টে কেস হলো এবং ব্লাড ব্যাঙ্ক, যারা ডাক্তারের ব্লাড ব্যাঙ্কেরা হেরে গেলেন। এই আমেরিকা এবং তারপরে সারা বিশ্বে একটা প্রথম প্রশ্ন এলো, বললো যে নিতেই হবে, তুমি এরকম একচেটিয়া করতে পারো না। কোনো ব্যবসাতেই যদি একচেটিয়া কোনো একটা কোম্পানিকে পুরো প্রোডাক্টের ব্যবসা করার ভার দেওয়া যায় না। প্রথম প্রশ্ন উঠে এলো যে ব্লাড কি একটা প্রোডাক্ট? এটা কি একচেটিয়া ব্যবসার যে আইন তাতে পড়ে কি পড়ে না? কোর্ট বলছে পড়ে। হ্যাঁ, মানে তখন বলছিল যে যখনই তুমি ব্লাড নিয়ে তাতে সোডিয়াম সাইট্রেট মিশিয়ে দিচ্ছ, মিশিয়ে ওটাকে পরে করছো, তখনই ওটা প্রোডাক্ট হয়ে যাচ্ছে নাকি। এই বিতর্কটার কোনো শেষ নেই, দীর্ঘদিন যাবৎ কোনো শেষ হয়নি আর কি, যে ব্লাড কি একটা প্রোডাক্ট নাকি একটা অর্গান। যদি অর্গান হয় তাহলে তো ওটা বেচা কেনা যাবে না, আর যদি এটা প্রোডাক্ট হয় তাহলে এটা হবে। এটা 1970-এর দশকে সাংঘাতিক বিতর্ক ছিল আমেরিকাতে। আজকেও ব্লাডের একটা অংশ কিন্তু ব্যবসা হয় সেটা নিয়ে। মূলত আমার বা আমার পরিবারের কারো অসুস্থতা হয়, তুই হসপিটালে যাবি, তো তারা বলবে 1 ইউনিট ব্লাড দাও, তার বদলে 1 ইউনিট ব্লাড পাবে। ইন্ডিয়ার সিস্টেম বলছি, তো দিতে পারলি, তো তার বদলে নিল। বা সেটা ব্লাড ব্যাঙ্কে গেল, ব্লাড ব্যাঙ্ক থেকে এবার যে সুবিধের জন্য তোর যদি সেই গ্রুপের ব্লাড নাও হয় তাও 1/1 রিপ্লেসমেন্টের কনসেপ্ট চলছে। কিন্তু যা ব্লাড নেওয়া হয় তার পুরোটাই ইউজ হয় না, মানে ব্লাড ট্রান্সফিউশনে ইউজ হয় না। তার একটা অংশ থেকে প্লাজমা বের করা হয়, মানে টেস্ট করে হয়তো দেখা গেল সেই ব্লাডটাতে কিছু প্রবলেম আছে, সেটাকে প্লাজমা বের করা হয়। প্লাজমা বের করে সেন্ট্রিফিউজ করে সেই প্লাজমাটা ওষুধের কোম্পানি কিনে নিয়ে যায়। আচ্ছা, এই পশ্চিমবঙ্গ হোক বা যে মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওষুধের কোম্পানিরা কিন্তু, কারণ এই প্লাজমার থেকে গামা গ্লোবুলিন বেরোয়, অ্যান্টিবডি বেরোয়, প্লাজমাটাকে প্রোডাক্ট হিসেবে ইউজ করা, প্লাজমাটাকে প্রোডাক্ট হিসেবে ওষুধের কোম্পানিতে বিক্রি করা হয়। অনেকে বলেন যে এখানে অনেক রকমের দুর্নীতি হয়, কারণ একটা সরকারি হাসপাতালের থেকে যেই দামে প্লাজমা একটা ওষুধের কোম্পানি কিনে নিয়ে যায়, বাইরে থেকে প্লাজমা কিনতে তার অনেক বেশি টাকা লাগে। তো কাজে হাসপাতালের দুর্নীতি যে আমরা বলি, তার মধ্যে এটা একটা বড় অংশ। আচ্ছা, ওকে, মানে সেটা এখনো প্রোডাক্ট হিসাবে আছে এবং তার প্রোডাক্ট থাকলেই তার মধ্যে দুর্নীতি ঢুকে যায় বিভিন্নভাবে, সেটা হয়। বেশ। আরেকটা টেকনোলজি বেরোলো আমেরিকাতে না, মানে বেরোলো আর কি টেকনোলজি, সেটা হচ্ছে প্লাজমাফোরেসিস। প্লাজমাফোরেসিস কি, যে তোর থেকে রক্তটা নেওয়া হবে, নিয়ে
ওটার থেকে প্লাজমাটা আলাদা করা হবে, তারপরে যে বাকি অংশটা থাকবে মূলত রেড ব্লাড যে আরবিসিটা, সেটা আবার তোকে দিয়ে দেওয়া হবে পুশ করে। আচ্ছা, তো এতে আর ওয়েট করতে হলো না কাউকে বেশি দিন। তুই যতটা রক্ত দিলি তার বেশিরভাগটাই তোর কাছে আবার ফেরত চলে এলো প্লাজমা হিসেবে। হ্যাঁ, কারণ ওদের দরকার তো শুধু আরবিসি হিসেবে, আর ওদের দরকার তো শুধু প্লাজমাটা, ওটা প্লাজমাটা নিয়ে গেল, এতে আবার ব্যবসা শুরু হলো। ওষুধের কোম্পানির তো দরকার সব সময় প্লাজমার, কারণ ওই অ্যান্টিবডিটা তো আর কোথাও তৈরি হয় না। আমেরিকাতে একটা সাংঘাতিক ওকলাহোমা প্রিজনের একটা স্ক্যাম হয়েছিল এটা নিয়ে। প্রিজনের মানে জেলের যে জেলার, সে এই যারা প্রিজনের লোক মানে জেলে কয়েদি যারা, তাদের থেকে ব্লাড নেওয়া শুরু করলেন, কিনতে শুরু করলেন ওখানে একটা সেন্টার বানিয়ে, এবং ওই প্লাজমা ফোরেসিস করে তাদের প্লাজমাটা বিক্রি করা শুরু হলো, এবং এরাও টাকা পেতেন, কয়েদিরাও একটা টাকা পেতেন। আর অবশ্যই তার মধ্যে কী দুর্নীতি ছিল সেটা আমরা জানি না, কিন্তু দেখা গেল যে হেপাটাইটিস এখানে বাড়ছে এই রক্ত দিয়ে, এবং এত পরিমাণ ব্লাড নেওয়া হচ্ছে তাদের থেকে যে তাদের মধ্যে অনেকে মারা যাচ্ছেন এই কয়েদিদের মধ্যে। ও মানে এত বেশি বিক্রি করে দিচ্ছে ওরা, এত বেশি বিক্রি করে দিচ্ছে। আর যে প্লাজমাটা বদলে দেয়া হচ্ছে সেই প্লাজমাটা খুব ম্যাচ করছে না অনেক সময়। আচ্ছা, কারণ রেগুলেশন নেই কোনো এটার। তো জেলের মধ্যে আবার কয়েদিদের প্রাণকে আর কে ইয়ে করবে, বড় বড় সরকারেরও অত ধ্যান নেই যে কয়েদিদের যা প্রাণ নিয়ে আবার কি ভাবনা। তো আলপটকা মানুষ মারা যাওয়া শুরু হলো আর কি প্রেসিডেন্ট, তখন এটা বন্ধ করা হয়েছিল। কিন্তু দেখা গেল যে হেপাটাইটিসের যে জীবাণু সেটা প্লাজমাতেও থেকে যাচ্ছে। এর একটা বড় জিনিস তো হেপাটাইটিসের ঘটনাটা, এর আরেকটা বড় জিনিস 1980-র দশকে শুরু হলো। দেখা গেল যে হিমোফিলিয়া পেশেন্টদের মধ্যে একটা অন্য রকমের অসুখ দেখা যাচ্ছে, নিউমোনিয়া, এবং নিউমোনিয়া হলেই সে মরে যাচ্ছে। কি হয়েছে? হিমোফিলিয়া পেশেন্টের জন্য ফ্যাক্টর 8 বলে একটা প্লাজমার থেকে জিনিস বের করা হয়। ওটা ওদের সবসময় লাগে, কারণ ওটা দিলে পরে ওদের রক্তটা ক্লট করে আর কি যেখানে প্রয়োজন। কাজে ওটা সবাই রাখতেন ওই পাউডারটা, মানে হিমোফিলিয়া পেশেন্টরা এরা প্রচুর পরিমাণে ইউজ করতেন। ঠিক আছে, এইডস এই প্রথম এলো যে ওই এইডসের যে ভাইরাস, তো ভাইরাস এত ছোট যে ওটা ওই ফ্যাক্টর 8-এর মধ্যে মিশে যাচ্ছে। ও ওকে, আচ্ছা, তার মানে এইডস শুরু হচ্ছে এখান থেকে। এইডসের প্রথম দেখা গেল যে এইডসটা প্রথমত এসছে কিন্তু সমলৈঙ্গিক যারা মানে গে যারা, তাদের মধ্যে প্রথমেই অসুখটা দেখা গেছে। ব্লাড তো তারাও দিচ্ছে, ডোনেশন বিক্রি হোক বা এমনি ডোনেশনই হোক, তারাও ব্লাড দিচ্ছে। সেই ব্লাডটা মিশে যাচ্ছে ফ্যাক্টর 8 যখন তৈরি হচ্ছে তাদের ব্লাডের মধ্যে, মিশে গিয়ে ওই ব্লাডটা সার্কুলেট হচ্ছে ওষুধ হিসেবে, যখন ফ্যাক্টর 8 হিসেবে যখন ওটা ইউজ হচ্ছে তখন তাদের মধ্যে ওই ভাইরাসটা চলে যাচ্ছে। এটা একটা প্যান্ডেমিক পর্যায়ে পৌঁছে যাচ্ছিল। সেখানে অনেক রকমের বিতর্ক উঠে এলো। প্রথমত তো এইডস নিয়ে কী করা যাবে সেটা বোঝা যাচ্ছে না। হিমোফিলিয়া পেশেন্টরাই মূলত এফেক্টেড, কারণ তারা সবচেয়ে বেশি ফ্যাক্টর 8 ইউজ করতেন। আর দ্বিতীয় কথা হলো, তখন প্রথম বলো তাহলে পরে গে ব্লাড, প্রথমে কিন্তু এইডসের নামে এইডস ছিল না, প্রথমে নাম ছিল গ্রিড, গে রিলেটেড ইমিউনো ডিসঅর্ডার, কারণ ওদের মধ্যে শুধু দেখা যেত বলে। পরে ওটাকে এইডস নামকরণ করা হয়েছে। এখানে একটা বিতর্ক হলো যে তখন অনেক ব্লাড ব্যাঙ্ক বলে তাহলে পরে এ নেওয়া বন্ধ করে দাও, এদের থেকে গেদের থেকে রক্ত নেওয়া বন্ধ করে দাও, কারণ ওদের মধ্যেই এই অসুখটা বেশি দেখা, মানে ওদের মধ্যেই দেখা যাচ্ছে, ওদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। সেটাতে গে রাইটসের একটা প্রশ্ন উঠে এলো যে এটা কি তুমি করতে পারো, তুমি টেস্ট করে নাও, টেস্ট করলে সবসময় ধরা পড়ে না, সেটার প্রশ্ন আছে। দ্বিতীয়, তারপরে তো দেখা গেছে যে এখন মানে তারপরে তো ব্যাপারটা এত কমন হয়ে গেছে এইডস জিনিসটা, সেটা আলাদা করে আর গেদের মধ্যে নেই, কিন্তু এটা ছিল একটা সময়। আর হ্যাঁ, ওই আর কি যে গেদের রক্ত নেওয়া বন্ধ করো, কিন্তু ওষুধ কোম্পানিরা আবার তাদের রাজি ছিল না একটা সময়। তার কারণ এরা যেহেতু মানে প্রচুর মানে হেপাটাইটিস সি এর অ্যান্টিবডি যেটা, সেটা গেদের মধ্যে খুব বেশি দেখা যেত।
কারণ তারা বারবার বিভিন্ন সিরিঞ্জ ইউজ করতে, ড্রাগ ইউজ অনেক হতো, সিরিঞ্জ ইউজ করতেন, অন্যান্য মাল্টিপল পার্টনার অনেকের ছিল, তার জন্য হেপাটাইটিস সি এর অ্যান্টিবডিটা এদের মধ্যে বেশি, এটাও হতো। প্রিজনের আরেক রকমের ঘটনা দেখা গেছে, আরেকটা স্ক্যাম দেখা গেছিলো, সেটা হচ্ছে এই যে ওষুধ কোম্পানি যে কিনবে, ওষুধ কোম্পানি তো অ্যান্টিবডির জন্য কিনবে, তো অ্যান্টিবডি তো থাকতে হবে, অ্যান্টিবডিটা থাকবে কি করে একজনের মধ্যে যদি অসুখটাই না হয়? তো অসুখটা তাকে ওর মধ্যে ক্রিয়েট করি অ্যান্টিবডি তৈরি করানো হতো, অল্প একটু হেপাটাইটিস সির ভাইরাস ঢুকিয়ে দেওয়া হতো যাতে অ্যান্টিবডিটা তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হওয়ার পর সেটাকে নেওয়া হতো। বাপরে, আচ্ছা। তো এই সমস্ত ব্যবসা এখনো কি অবস্থায় রয়েছে আমরা জানি না, কিন্তু এই যে ইতিহাসটা রয়েছে আর কি, যে শুরু হয়েছিল ব্লাড বের করা দিয়ে, তারপরে অন্য জানোয়ারের অন্যান্য পশুর রক্ত, তারপরে সেটা ওই মাইক্রোসার্জারির থেকে ব্লাড ব্যাংক, যুদ্ধ, তারপরে প্লাজমা বের করা, সেখান থেকে ওষুধ কোম্পানি, সমস্ত মিলে ব্লাডের একটা অদ্ভুত ইতিহাস, রক্তের ইতিহাস রয়েছে। এবং আজকের দিনে দাঁড়িয়েও ব্লাড নিয়ে অনেক স্ক্যামের কথা বিভিন্ন সময় শোনা যায়, এবং কিছু কিছু নিউজও দেখা যায়। তো এইটা তো চলতেই থাকবে যে কোনো পয়েন্টেই, যে জিনিস মানুষের দরকার তাই নিয়ে দুর্নীতি তো চলতেই থাকবে। কিন্তু স্টিল উই হোপ যে এইরকম কোনো দুর্নীতি আর বেশি না হোক রিগার্ডিং ব্লাড, অ্যান্ড বিশেষ করে এই মুহূর্তে তো এই কথাটা আরও স্পেসিফিক্যালি বলা যায় যে কোনো রকম চিকিৎসা ক্ষেত্র হোক সেটা, বা যে কোনো ক্ষেত্রই হোক, সেখানে দুর্নীতি যতটা কম করা যায়। সো আজকের এপিসোড মোটামুটি এখানেই শেষ করতে হবে, কারণ অবভিয়াসলি এমন একটা ইতিহাস, যে ইতিহাসটার মধ্যে এমন কিছু নতুন জিনিস জানা গেল যেটা সত্যি আমরা ভাবিনি হয়তো, যে এখন তো ঠিক ব্লাড ব্যাংক আছে, এখন লোকে রক্ত দেয়, রক্তদান শিবির হয়, এবং যাতে রক্ত লোকের পায় এবং তাদের অনেক মানুষের জীবন বাঁচে রক্ত পেয়ে। অবশ্যই অনেক মানুষের জীবন বাঁচে, কিন্তু তার সাথে সাথে অসুখও বাড়ে, তার সাথে সাথে এইসব ব্যবসা চলছে, এবং আগামীতে কি হবে আমরা তো জানি না। অনেক অসুখ আছে যেটা হঠাৎ হয়তো একদিন দেখা গেল ব্লাডের মধ্যে দিয়ে বেরোচ্ছে আর কি। ঠিক সে তো চিকিৎসা শাস্ত্র উন্নতি করতেই থাকবে, কিন্তু আপাতত যে ইতিহাসে অবধি আমরা রক্ত নিয়ে কথা বলতে পারলাম সেই অবধি বললাম। 2 বা 3টে বই কনসাল্ট করে বিষয়টা তৈরি করেছে প্রেমাশিস, এবং আশা করি আপনাদের যেরকম প্রত্যেকটা বই ঠিকই ভালো লাগে, এটাও ভালো লাগলো। আশা করি নতুন কোনো ইনফরমেশন পেলেন। আর একদম অনুষ্ঠানটা শুরুতে বলছিলাম যে মেম্বারশিপ আর সুপার থ্যাঙ্কসের যে সাপোর্টের হাতটা আপনারা বাড়িয়ে দিয়েছেন, সেটা যাতে আরেকটু বেশি আমাদের দিকে বাড়ান, তাহলে আমাদের পক্ষে বিষয়টা কন্টিনিউ করা এবং বিষয়টাকে খুব স্ট্রংলি চালিয়ে যাওয়া সুবিধা হয়, এবং কমিউনিটি ফিলটা আরও বাড়ে। অলরেডি আমাদের মনে হয় যে আপনারা আমাদেরই পার্ট, আমাদেরই একটা ওভারঅল কমিউনিটি তৈরি হয়েছে, এবং সেটাই আরও বড় করার আশায় আজকের এপিসোড শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন টাটা। আর সেটা আমি